সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর সাপ্তাহিক লাইভ মনোসংলাপে। আজ মনোসংলাপের 41তম পর্বে আমাদের আলোচনার বিষয় শিক্ষা ব্যবস্থায় চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক চাপ ও আমাদের করণীয়। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত থাকছেন প্রফেসর খন্দকার কবির উদ্দিন, ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর লন্ডন ইসলামিক রিসার্চ একাডেমি লিরা ইউকে, প্রফেসর ডক্টর আবু ইউসুফ, সভাপতি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিবলি সাদিক, প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ, বোতসোয়ানা, জিয়াউল হক, রিসার্চ ডাইরেক্টর একাডেমি 21, এবং নাবিল রহমান সিয়াম, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমাদের সাথে আমাদের অতিথিরা ইতিমধ্যে যুক্ত হয়েছেন। সবাইকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে 4 জন অত্যন্ত গুণী ব্যক্তি আছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের যে বিষয়বস্তু, অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক চাপ এবং আমাদের করণীয়, এই বিষয়ে প্রথমেই চলে যেতে চাই ডক্টর জিয়াউল হক স্যারের কাছে কিছু শুরু কথা বলার জন্য। জি স্যার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত সঞ্চালক এবং আমার সম্মুখে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর খন্দকার কবির সাহেব বার্মিংহাম থেকে জয়েন করেছেন। প্রথমেই আমি একাডেমি 21 এর পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু টেকনিক্যালিটির কারণে দেরিতে শুরু করার জন্য। এটা আমরা চেষ্টা করেছি, অ্যাভয়েড করার পারিনি আনফরচুনেটলি, এর জন্য আমরা অ্যাপোলজি চাচ্ছি। আর আজকে যে চলমান যে প্যান্ডেমিক অবস্থার ভিতর দিয়ে দেশ এবং সারা বিশ্ব যাচ্ছে, এই প্যান্ডেমিক অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা ইমিডিয়েট অসুস্থ আক্রান্ত হয়ে যারা অসুস্থ হচ্ছেন, অনেকে জীবন হারাচ্ছেন, অনেকে সংসার বিপর্যস্ত, ব্যবসা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আর একটা গ্রুপ আমাদের যে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম, যারা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে তাদের জীবন তৈরি করছেন, একাডেমিক ক্যারিয়ার তৈরি করছে, তাদের একটা বড় রকমের ক্ষতি হয়ে যাচ্ছে ভিতরে। এটাকে কি ক্ষতি হচ্ছে, কতটুকু ক্ষতি হচ্ছে সে অপেক্ষায় বসে না থেকে বরং একেবারে সূচনাতেই এটা আইডেন্টিফাই করা এবং এটাকে অ্যাড্রেস করার জন্য একাডেমি 21 আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছে। এবং আজকের এই প্রোগ্রামে আমি অত্যন্ত আনন্দিত, সৌভাগ্যবান বোধ করছি যে আমাদের সঙ্গে একজন শিক্ষাবিদ প্রফেসর খন্দকার কবির সাহেব আছেন। উনি অত্যন্ত বিদগ্ধ একজন পণ্ডিত ব্যক্তি, শিক্ষক ব্যক্তি, এবং উনি এই কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে দীর্ঘদিন ধরে জড়িত অভিজ্ঞ ব্যক্তি। এবং আছেন একজন শিক্ষক এবং আফ্রিকা থেকে, সুদূর বোতসোয়ানা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাইকোলজিস্ট শিবলি সাদিক ভাই। আমরা আশা করি প্রাণবন্ত আলোচনা হবে, উপকৃত হব ইনশাআল্লাহ আমরা সকলেই। দর্শকদের প্রতি আমার আবেদন হচ্ছে, দয়া করে আপনাদের যার যার অঙ্গন থেকে এটাকে শেয়ার করে রেখে দেন, যেন আরো বেশি ব্যক্তিবর্গ উপকৃত হতে পারে। আমি আপাতত এইটুকুই কথা রাখছি। জি, জিয়াউল হক স্যারকে অত্যন্ত ধন্যবাদ। আমরা আমাদের স্টুডিও থেকে শিবলি সাদিক স্যারকে কিছুক্ষণের জন্য হয়তো পাবো না, কারণ ইন্টারনেটের কিছু প্রবলেম হয়েছে আজকে। আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের সবার পক্ষ থেকে যে আমাদের প্রোগ্রামটা শুরু করতে আসলে একটু দেরি হয়ে গেছে। তবু যে বিষয়টা নিয়ে আমরা আসলে আজকে বসেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দর্শকদের সাপোর্ট আমরা আশা করব। এই পর্যায়ে চলে যেতে চাই প্রফেসর খন্দকার কবির উদ্দিন স্যারের কাছে। স্যার সুদূর ইউকে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকের সাবজেক্ট নিয়ে স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই যে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি একাডেমি 21 এবং এর পেছনে যারা কাজ করে যাচ্ছেন একটি চমৎকার বিষয় নিয়ে আসার জন্য। বিশেষ করে বর্তমান সময়ে আমাদের যে ক্রুশাল ম্যাটারস রয়েছে এর মধ্যে হচ্ছে একটি বিষয়, সেটা হচ্ছে শিক্ষার্থীদের মানসিক চাপ এবং আমাদের কি করণীয়।
we were affected by coronavirus. It's just not for a week. It's about a year now. প্রায় 1 বছর হয়ে গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ আছে। তো এই পর্যায়ে আসলে আমরা আশা মাঝখানেও এখন হাবুডুবু খাতা we could not get out of the pandemic completely. None of the countries they could declare that we are out of this pandemic. এই ধরনের সিচুয়েশন কিন্তু এখনো দাঁড়ায় নাই। তো সুতরাং আমাদের আমাদের যারা অনুজ আছে, ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদের নিয়ে আলোচনা করা আজকে এই বিষয়ে আমি মনে করি অত্যন্ত জরুরি, এবং আমার আলোচনা থেকে হয়তো অনেকে উপকৃত হবেন। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা দেখবেন তাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা। জি, স্যারকে অত্যন্ত ধন্যবাদ। আমি একটু শুনে নিতে চাই যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। জি জি শোনা যাচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে চলে যেতে চাই। আমাদের মধ্যে আছেন একজন স্টুডেন্ট প্রতিনিধি নাবিল রহমান সিয়াম, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র। আপনার কাছে শুনতে চাই বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের মানসিক চাপ, আমাদের করণীয় যে বিষয়টা নিয়ে আমরা বসেছি। সম্ভবত নাসিবাপুর একটু সমস্যা হয়েছে ইন্টারনেটে। আচ্ছা, আমি শুরু করছি। প্রথমে আমি সবাইকে সালাম জানাচ্ছি। আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একজন শিক্ষার্থী। আমি বর্তমানে অ্যাডমিশন দিব। আমি এইচএসসি পাস করেছি এবার। তো আমি বলতে যাচ্ছি যে এই আমাদের প্রথমে আমি অবশ্যই একাডেমিক 21 কে অনেক ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য, আর এত সুন্দর একটি বিষয় নিয়ে যে কথা বলার জন্য। যেহেতু এই বিষয়টি কিন্তু আমাদের সবার কাছেই এখন অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা শিক্ষার্থীরা বর্তমানে অনেক এই প্যান্ডামিকের মধ্যে অনেক ডিপ্রেশনের মধ্যে থাকি, ভুগতেছি। সেই সমস্যার জন্য আমাদের এই বিষয়টা আজকে তুলে ধরা অনেক, আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে। তো আশা করি যে আজকে আমাদের প্রোগ্রামটা অনেক ভালো হবে, এই বলে আমি সূচনা বক্তব্য করছি। জি, নাবিল রহমান সিয়ামকে অত্যন্ত ধন্যবাদ। প্রথমে একটি প্রশ্ন নিয়ে আমি কবির খন্দকার স্যারের কাছে যেতে চাচ্ছি। স্যার, আমরা জানি যে বর্তমান শিক্ষা ব্যবস্থা বা করোনা পরিস্থিতির কারণে কিছুটা হলেও থমকে গিয়েছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু অনলাইন ক্লাস চলছিল, তার সাথে সাথে আমাদের অ্যাসাইনমেন্ট সিস্টেম, বিভিন্ন ধরনের সিস্টেমকে এখানে সূত্রপাত করার মাধ্যমে বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় পড়াশোনার যে গতি, এটাকে ঠিক রাখার চেষ্টা করা হয়েছে। তো এই পুরো সিচুয়েশনটা আসলে স্টুডেন্টদেরকে কতটা হেল্প করছে বলে আপনি মনে করেন? জি স্যার। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে আসলে পুরো বিশ্বেই আমি বলবো শিক্ষা ব্যবস্থার যে গতি ছিল এবং শিক্ষা ব্যবস্থার যে একটা রৌনক ছিল, মানে বিউটি ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে প্যান্ডামিকের কারণে। এবং অফকোর্স বিশ্বের যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছেন ওনারা এই কাজটা সেভ লাইভস অফ আওয়ার চিলড্রেন, এল্ডার্স এন্ড এভরিওয়ান। কারণ এই ভাইরাস যেহেতু মানুষ থেকে মানুষের ছড়িয়ে পড়ে, যে কারণে স্কুলে যখন বাচ্চাদেরকে দিতে যায়, বাচ্চাদের ভাইরাস বিশেষ করে যারা বয়স্ক আছে ওরাই বেশি কুইকলি ক্যারি করে এবং তারাই বেশি এফেক্টেড হয়। তো আমরা বর্তমানে অল্টারনেটিভ কিছু অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি কোন কোন দেশে, এবং প্রায় সব দেশেই আছে, সামান্য ডিফারেন্সও আছে কোথাও কোথাও। যেমন ইউকের এক্সপিরিয়েন্স আমি বলি, কারণ আমার সন্তানরাও যাচ্ছে, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। সুতরাং এডুকেশন ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে আপনি অক্সফোর্ড, কেমব্রিজ থেকে শুরু করে বড় বড় যে ইউনিভার্সিটি গুলি আছে, এরা অনেক বছর ধরেই শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আছে, বিশ্বকে লিড দিচ্ছে। অবশ্যই আমেরিকাও অনেক দূর এগিয়ে, আরো অনেক দেশও এগিয়ে আছে, কিন্তু ইউকে they are still in the leading position in terms of education. এবং ইউনাইটেড কিংডম এডুকেশনকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, যে কারণে ওরা অনেক চেষ্টা করেছে কোনো ফাঁক ফোকর বের করে অথবা কোনো ওয়ে বের করে
বাচ্চাদেরকে স্কুলে ব্যাক করানো যায় কিনা। যেখানে আমরা দেখতে পাই যে ওরা স্কুলে এমন সিস্টেম করেছে কিছু ডিস্টেন্সিং বজায় রেখে সেখানে কিছু সিস্টেম ডেভেলপ করে যাতে প্যারেন্টসরা গেলে বাচ্চাদেরকে সেফ ডিস্টেন্সে ওরা লিভ করে এবং বাচ্চাদের মধ্যে বাবলিং সিস্টেম দিয়ে ওরাও সেফ ডিস্টেন্সে থাকবে। এবং সেখানে দেখা গিয়েছে মনে করেন ক্লাস 1, যেটা বাংলাদেশে ক্লাস 1 বলে, ইয়ার 1 বলে, পুরো স্কুলের মধ্যে যদি ইয়ার 1-এ যদি কারো ভাইরাস হয়েছে বা করোনা ভাইরাস হয়েছে ধরা পড়ে, তাহলে শুধু ইয়ার 1-কে ক্যান্সেল করা হবে, আর বাকি ক্লাস এই ধরনের সিস্টেম করেও কিন্তু বাচ্চাদেরকে স্কুলে রাখতে চেয়েছে। এই ধরনের কিছু কাজ হয়েছে। পরবর্তীতে যখন কিন্তু এটা সত্য যে আসলে আমাদের বাচ্চারা এই করোনা ভাইরাসের কারণে অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এডুকেশন ইজ অল অ্যাবাউট ফেস টু ফেস interaction, question and team activities, education activities. আমরা জানি যে কারণে এখন ইনস্টিটিউশনাল যে একটা শেপ আসছে গ্লোবালি সারা পৃথিবীতে। কেন? কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখেছি 2-1 এডুকেশন ছিল, কিন্তু এটা রূপান্তর হয়েছে। এর কারণ হচ্ছে আপনি চিন্তা করুন যে ফেস টু ফেস কথা বলবেন, তার সাথে interact করবেন। There's a big difference when you are watching somebody is having a meal, আপনার আপনি ফিল করছেন। তো বিষয়টা অনেকটা এরকম, অথবা এর চেয়ে আর একটু বেশি। জি, একটু বেশি মানে হচ্ছে কি, আপনি হয়তো সিমিলার বিরিয়ানি রান্না করে খাচ্ছেন, কিন্তু ইউ ক্যান্ট ডাইরেক্টলি শেয়ার দ্য ফুড and you can indulge together, sitting together and having the meal. You can't do this actually, fact. তো এডুকেশনে আমরা এই যে ফ্লেভার, এই যে একটা বিউটিফুল ফ্লেভার, when স্টুডেন্ট যখন ওরা যায় টিচারের সাথে, আমরা দেখি ইউকেতে স্মাইলিং টিচার্স খায়, মজা করে প্লেগ্রাউন্ডে গিয়ে খেলে, এবং তাদের ক্লাসে যে ইন্টারাকশনটা ফেস টু ফেস যে ইন্টারাকশন হয়, তারা কথাবার্তা বলে রেসপন্ড করে, এই যে এই বিষয়টা কিন্তু এখন হচ্ছে না। সো আই ক্যান গিভ এক্সাম্পল। এটা কেমন হচ্ছে জানেন? যেমন আপনি যখন ডাইরেক্ট ডায়েট খেতে পারছেন না, অর্থাৎ যখন অসুস্থ, আপনাকে ডক্টর বলে বিকজ ইউ হ্যাভ মিল, ইউ ক্যান ডাইজেস্ট, তখন আপনাকে স্যালাইন দেয়। স্টিল ইউ আর গেটিং ফুড এন্ড নিউট্রিশন, বাট ইটস নট লাইক। তো আপনাকে বাঁচিয়ে রাখার জন্য হয়তো স্যালাইন দেওয়া হচ্ছে, অথবা আপনাকে ট্যাবলেট যেটা পেতেন যে এনজয় করতেন, এন্ড যতটুকু স্ট্রেংথ আছে, ডাইরেক্ট ফুডের যে স্ট্রেংথ আছে পাওয়া যাবে না। তো আমরা উই আর লিভিং ইন such a time where we are like having some salines or some medication to fulfill the nutrition demand, but we are not having the direct meal and indulging it. That's the situation. Yeah. অন্যদেরকে ছেড়ে দেব। আমি মনে করি বাংলাদেশে যেহেতু আমরা বাংলা ভাষায় প্রোগ্রামটা করছি, আই শুড the education department should do. বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে completely locked down since the pandemic started, is completely locked down. আমি পার্সোনালি ডিসএগ্রি করি। আমি ইউকে মডেল এবং উন্নত বিশ্বের যে মডেলটা আছে সেটাকে সাপোর্ট করে, বিশেষ করে প্রাইমারি এডুকেশন। দে কান্ট ডু এনিথিং উইথ ডিভাইসেস। ইউ গিভ দ্য ডিভাইস এন্ড দে স্টার্ট প্লেইং। আপনি যখন একটা মোবাইল ল্যাপটপ হাতে দিয়ে দিবেন, ওরা attracted by games. সে যা plays for many parents. বাসে ভর্তি মানুষ, বাংলাদেশে বাজারে হাঁটা যায় না, রাস্তায় হাঁটা যায় না, whereas we can see in the educational institution is fully locked down, everything online হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশে at least primary and secondary should be open with some measures in place so they can ensure the safety of children and teachers and the parents, but they should not be completely locking down, and this should continue for long. ধন্যবাদ।
জি স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আই টোটালি এগ্রি উইথ ইউ। আমি স্যারকে একটু কোট করব, দ্য টোটাল এডুকেশন সিস্টেম ইজ লাইক উই আর হ্যাভিং সাম কাইন্ড অফ স্যালাইন ইনস্টেড অফ দ্য ডিরেক্ট মিল। এক্স্যাক্টলি দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট। অ্যান্ড বাংলাদেশে যদি কিছু এক্সাম্পল দিতে হয়, যেটা স্যার বললেন, অন্তত পক্ষে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে এডুকেশন সিস্টেমটাকে আরেকটু অ্যামেন্ড করা উচিত, আরেকটু কারেক্ট করা উচিত। দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, বিকজ আমি কিছু এক্সাম্পল দিতে পারবো। কিছু বাচ্চাদের সাথে আমার মেশার সুযোগ হয়েছে এই কয়েক মাসে। আমি এরকম বাচ্চা দেখেছি যে গত 6-7 মাস ধরে যেহেতু ক্লাসে যে পড়াশোনা কিংবা স্কুলে যাওয়ার পুরো রিচুয়ালটা সে ফলো করেনি, দ্যাট ইজ ওয়াই একজন ভালো স্টুডেন্ট যে কিনা ক্লাসের প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড স্টুডেন্টস এর মধ্যে ছিল, সে এখন একদম মানে বলতে গেলে সে পড়াশোনা থেকে বের হয়ে এসেছে। সে নিজে এটা ইচ্ছা করে করেনি, এমন না যে সে পড়াশোনা অ্যাটেন্টিভ নয়, এমন না যে সে ইন্টারেস্টেড নয়, বাট শি কুড নট স্টে উইথ দ্য পেস অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য এডুকেশন সিস্টেম। সো প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা গতির মধ্যে বাচ্চাদেরকে রাখা অনেক গুরুত্বপূর্ণ। আর আমরা যারা বড়রা, আমরা তো নর্মালি কিছু না কিছু সময় ক্লাসটাকে একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করি, আমাদের সুযোগটা আরো অনেক বেশি বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে জিয়াউল হক স্যারের কাছে যেতে চাই এই একই প্রশ্ন নিয়ে। আপনিও আমাদের সাথে ইউকে থেকে যুক্ত হয়েছেন। ইউকে এর বাস্তবতা এবং বাংলাদেশের সাথে যদি আমরা একটা কম্পারিজন চাই, তাহলে এই পুরো শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার মতামতটা কিরকম হবে? জি স্যার। থ্যাংক ইউ নাসিবা। আমি বরং ওই কম্পারিজনে না যে আমার প্রফেসর কবির ভাই যে কথাটা বলেছেন, মানে একেবারে উনি টু দ্য পয়েন্টে এবং অত্যন্ত সংক্ষেপে বাট ভেরি ক্লিয়ারলি উনি এটাকে হাইলাইট করেছেন। আমরা যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে অ্যাকনলেজ করতে হবে আমাদেরকে। আমাদের অ্যাকনলেজ করা ছাড়া কোনো উপায় নাই যে একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনের সম্মুখীন আমাদের একটা জেনারেশন বড় রকমের গ্যাপ এবং একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। this is to be realized by every section of the people, every corner, every sphere of life. This is one thing. The second thing is immediate, without any delay, we have to address the issue. এখন এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডিটাচমেন্ট হয়ে যাওয়া একটা বাচ্চা বা একটা স্টুডেন্ট, তার একাডেমিক যে ফ্লো, এখান থেকে যে পেস, এখান থেকে ডিটাচড হয়ে যাওয়াটা একটা হচ্ছে বড় ধরনের ক্ষতি। এটাকে পুরোপুরি রিকভার করা খুব মুশকিল হয়ে যাবে যদি বিষয়টা দেরি হয়। বিশেষ করে বাংলাদেশি পার্সপেক্টিভে, বাংলাদেশি যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে যখন আমরা সম্মুখে রাখবো, যেটা কবির ভাই ইতিমধ্যেই বলেছেন, সেই সমাজ ব্যবস্থার আলোকে আমাদেরকে ইংল্যান্ড কি করছে বা অন্য দেশ কি করছে সেইটাকে বিবেচনায় না নিয়ে আমাদের দেশের সোশিও ইকোনমিক এবং কালচারাল স্ট্যাটাসকে সম্মুখে নিয়ে আমাদেরকে এই বিষয়টা প্ল্যান করা দরকার এবং ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশনে যাওয়া দরকার। এটা শুধু সরকারের পক্ষে এককভাবে সম্ভব না। শিক্ষক এবং একাডেমিশিয়ান এবং অভিভাবক যারা আছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় এটা হচ্ছে আগুন লাগলে কে কোন দিক থেকে পানি ছিটবেন সেটা বিষয়, সেই প্ল্যানিং এ কেউ যায় না। পানি ছিটানো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন হচ্ছে প্রত্যেকের নিজ নিজ অঙ্গন থেকে এই বিষয়টা নিয়ে আসা দরকার। আমাদের এখানে ডক্টর আবু ইউসুফ সাহেব আছেন, হি ইজ ফেমাস ইন দিস একাডেমিশিয়ান, অ্যাজ অ্যান একাডেমিশিয়ান। আমরা ওনার কাছ থেকে শুনতে চাই। আমি বরং সময় না নিই। আর আমার থেকে আমি তোমাকে আগেই বলে রাখি মামনি, সাউথ আফ্রিকা থেকে, বোটসওয়ানা থেকে সাইকোলজিস্ট শিবলি সাদিক ভাইয়ের কিছু সমস্যা হচ্ছে টেকনিক্যাল কারণে, বোটসওয়ানার যে ইন্টারনেটের যে ধরন তার কারণে। তো আমি জাস্ট হ্যান্ডি আজকে থাকছি, স্ট্যান্ড বাই। যদি কোনো প্রয়োজন হয় আমি দেন প্লিজ ব্রিং মি ইন সো দ্যাট আই ক্যান পুট মাই ইনপুট। বরং আমরা লেটস গো টু ডক্টর আবু ইউসুফ প্লিজ। জি, ডক্টর আবু ইউসুফ স্যারের কাছে এই পর্যায়ে চলে যেতে চাই। স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্যার শাহজালাল ইউনিভার্সিটি থেকে আছেন। স্যারের কাছে জানতে চাই, বাংলাদেশে বর্তমান যে এডুকেশন সিস্টেমটা বিরাজ করছে, এটা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার মধ্যে এক ধরনের অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এই বিষয়টাকে স্যার আপনি আসলে কিভাবে দেখছেন? থ্যাংক ইউ ভেরি মাচ নাসিবা and other guests as well. এবং আমি ফার্স্ট অফ অল আমি যে মনোসংলাপে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমি শুনছিলাম আলোচক বৃন্দের, আসলে এইটা
আমি এজ এ এডুকেশনিস্ট আমি বলতে পারি যে আসলে এটা রিয়েলি আপনার জিয়াউল হক উনি যেরকম বলছিলেন যে এটা রিকভারেবল না আসলে। আর আপনার ছাত্রদের এবং গার্ডিয়ানদের মধ্যে এক ধরনের কি বলা যায় একটা দীর্ঘমেয়াদী একটা ইফেক্ট তো ডেফিনেটলি রয়ে গিয়েছে। হ্যাঁ, তো আমি যদি স্পেসিফিক্যালি দু একটা বিষয় বলি, যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা যখন স্টুডেন্টদেরকে আমরা ক্লাসরুমে নিয়ে আসতে যাচ্ছিলাম এট দ্য বিগিনিং অফ করোনা প্যান্ডেমিক, হ্যাঁ, তো তখন এদের মধ্যে একটা ইয়ে ছিল, মানে কি বলা যায়, একটা তো হলো যে আশেপাশের রিলেটিভসরা আক্রান্ত হচ্ছে, দে আর ভেরি আনস্টেবল মেন্টালি, হ্যাঁ, এই কারণে ওরা আসতে চাচ্ছিল না। হ্যাঁ, আরেকটা বিষয় ছিল যে আপনি জানেন যে আমাদের বিশেষ করে ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে অধিকাংশই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা, এবং তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট এরা আসলে টিউশন নির্ভর ছিল, তাদের লাইভলিহুড আর কি। হ্যাঁ, ওরা টিউশনি করে হয়তো পড়াশোনা করে, অনেকের ফ্যামিলি হয়তো ওরকম সাপোর্ট দেওয়ার মতো থাকে না। তো এখন যখন এই লং টার্ম ধরে, হ্যাঁ, আপনার ইউনিভার্সিটি ক্লোজ হয়ে গেল এবং তাদেরকে ম্যাচ ছেড়ে দিতে হলো এবং তাদেরকে বাই ফোর্স ধরেন তাদের ফ্যামিলির কাছে চলে যেতে হলো, তখন কিন্তু আপনি দেখুন স্টুডেন্টও সাফার করছে, ফ্যামিলিও সাফার করছে। এবং আমার কাছে সিন্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার কাছে অনেক স্টুডেন্টদের সাথে কথা হয় এবং অনেক কেস আমি জানি যেখানে অনেক স্টুডেন্ট নিজের খরচ তো চালাতোই, সাথে সাথে বাবা মার হাতেও কিছু পয়সা তুলে দিতে হয়তো। তো এই দেখুন, এই যে একটা রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে তাদের সাংঘাতিক রকমের একটা মানসিক চাপ এদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। তারপরে আরেকটা বিষয় ছিল যে অনেক স্টুডেন্টদের ধরেন স্মার্ট ডিভাইস ছিল না, যেটা তাদের, যদিও আমরা অনেক সময় তাদেরকে মোটিভেট করেছি অনলাইন ক্লাসে ফিরে আসার জন্য, কিন্তু অনেক স্টুডেন্ট এটা দেখুন তাদের মধ্যে সাংঘাতিক একটা শাইনেস কাজ করতো যে তার বন্ধুরা কি ভাববে। মানে এটা মানুষ অনেক সময় কারো করুণা নিতে চায় না, মানে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে কারো সিম্পেথি নিতে চায় না। হ্যাঁ, তো এই যে একটা মানসিক একটা কি বলা যায় একটা দান্দিকতার ভিতর দিয়ে যে আমি কি কাউকে বলবো, আমি কি কারো কাছে হেল্প চাইবো যে আমার একটা স্মার্ট ডিভাইস দরকার, আদারওয়াইজ আমি এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারছি না। হ্যাঁ, তো এরকম কিছু কেস আমি দেখেছি যেগুলা মানে খুব সিভিয়ারলি আমাদেরকে ভাবিয়েছে। ধরেন মানে এডুকেশন তো এমন একটা সিস্টেম যেখানে এভরি স্টুডেন্ট শুড হ্যাভ দ্য ইকুয়াল রাইট, তাই না, মানে শুড হ্যাভ দ্য ইকুয়াল অপরচুনিটি। হ্যাঁ, তো কিন্তু সেটা কিন্তু আসলে অনলাইন এডুকেশনে আমরা এটা এনশিওর করতে পারি নাই। হ্যাঁ, এটা আমাকে স্বীকার করতে হবে যে এটা আমরা অনেক ক্ষেত্রেই পারি নাই, কারণ আর আমাদের ধরেন সীমাবদ্ধতা অনেক, যে রাষ্ট্র আসলে কতজন স্টুডেন্টকে আপনার এই বাংলাদেশে স্মার্ট ডিভাইস দিয়ে হেল্প করবে। তারপরেও কিছু উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, আরেকটা বিষয় বলি যে আপনার স্টুডেন্টদের আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, যেটা আপনার খুব মেজরিটি না হলেও একটা মাইনর গ্রুপের মধ্যে, বিশেষ করে যারা নাকি একটু ট্যালেন্ট, যারা তাদের একাডেমিক কেরিয়ার নিয়ে খুব বেশি চিন্তিত বা খুব বেশি ড্রিমার বা হাই অ্যাম্বিশন আছে, তাদের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ওরা যেটা করতে চাচ্ছে যে আমরা অনলাইন প্রসেসে এক্সাম কিংবা অ্যাসেসমেন্ট গুলো আমরা নিতে শুরু করলাম, কুইজ, অ্যাসাইনমেন্ট ওর আদার থিংস। হ্যাঁ, এবং এটাতেও এরা আসলে মেনে নিয়েছে। কিন্তু যখন ফাইনাল এক্সামের দিকে আমরা যাচ্ছিলাম, যে একটা কথা উঠছিল যে আপনার ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছিল এই আপনার অনলাইন ফাইনাল জন্য, তখন এই গ্রুপ অফ স্টুডেন্টরা এরা ওরিড ছিল যে যদি অনলাইন এক্সাম নেওয়া হয় সেই ক্ষেত্রে হয়তো মানে আপনার উইক স্টুডেন্টরা ফেভার পাওয়ার কারণে তাদের যে ডিগ্রেডিং হবে। হ্যাঁ, ধরেন হয়তো কারো রেজাল্ট ফল করবে, কারো পজিশন ফল করবে। হ্যাঁ, এগুলো তো বাংলাদেশে অনেক ম্যাটার করে, যদিও হয়তো উন্নত বিষয় এতটা না, যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এইগুলার মানে এই পজিশন গুলো বাংলাদেশে এখনো ম্যাটার করে। হ্যাঁ, তো এইগুলার ক্ষেত্রে আমি নিজেও এজ হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্টুডেন্টদের কাছ থেকে আমি নিজেও প্রেসার পেয়েছি অনেক। হ্যাঁ, যে স্যার আমরা কোনো রকমেই আসলে এই কি বলে অনলাইন এক্সামে আমরা যেতে চাই না। হ্যাঁ, তাহলে আমাদের রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার চান্স আছে, নানান রকমের আপনার কমপ্লেক্সিটি তৈরি হওয়ার একটা সুযোগ ছিল। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমি নিজেও অনেক প্রেসার ফিল করেছি। আর ধরেন ভালো স্টুডেন্টদের আসলে আমরা তো সুযোগ দিতে চাই, যারা আসলে কেরিয়ার নিয়ে অনেক বেশি সচেতন, যারা হায়ার স্টাডিতে যেতে চায়, এইটা একটা বিষয়। আমি জানি না আমি লম্বা করে ফেলছি কিনা, প্লিজ আমাকে থামিয়ে দিবেন যদি আপনার ইয়ে হয়। হ্যাঁ, আমাকে
হ্যাঁ, আপনি আমাকে সিগন্যাল না দেওয়া পর্যন্ত আমি কন্টিনিউ করি আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আপনার ইয়ে হয়েছে, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার স্টুডেন্টদের আপনার যে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে, তাদের অ্যাটেন্ডেন্সে আমাদের সিস্টেমে এখন এমন যে ফাইনাল এক্সামে থাকে আমাদের 60% মার্কস, আর এক্সামের আগেই ওরা 40% মার্কস এনশিওর করতে পারে, ক্লাস অ্যাটেন্ডেন্স, তারপরে আপনার অ্যাসাইনমেন্ট অথবা আদার পারফরমেন্স, এইগুলা দিয়ে আপনার 40% মার্কস। তো এখন দেখুন যে স্টুডেন্টরা যখন আপনার ক্লাসে জয়েন করতে পারে না, হ্যাঁ, ধরেন খুব রিমোট এরিয়াতে একজন স্টুডেন্ট থাকে যেখানে হয়তো ইন্টারনেট ফেসিলিটিস নাই, কিংবা থাকলেও নেটওয়ার্ক ভেরি উইক, তো এরকম মানে হান্ড্রেডস অফ কেস আমরা হ্যান্ডেল করেছি। হ্যাঁ, তো এখন ধরুন ওই স্টুডেন্টটাকে আমি কিভাবে অ্যাসেস করবো আসলে? তাহলে এখন যদি সে এই যে 40% মার্কস থেকে যদি সে বঞ্চিত হয়, দেখুন তার ডেফিনেটলি সে যদি প্রপার না পায়, মানে তার ভ্যালুটা না পায়, সেই ক্ষেত্রে কিন্তু তার এই রেজাল্ট ফল করবে, এটা ডেফিনেটলি। হ্যাঁ, তো এই বিষয়গুলো এসছে। তারপর আরেকটা বিষয় এসছে যে আপনারা জানেন কিছু কিছু প্রতিষ্ঠান কি করেছে, ওনারা শুধু কি বলে এটাকে, যারা পাস অর ফেল, হ্যাঁ, এরকম যে একটা অ্যাসেসমেন্ট করেছে, অনলাইনে একটা অ্যাসেসমেন্ট করেছে, পাস অর ফেল। তো এখন এইটা আরেকটা কমপ্লেক্সিটি তৈরি করেছে এবং আরেকটা মানসিক চাপ বাড়িয়েছে, আমি বলবো স্টুডেন্টদের প্রতি, যে স্যার আমি যদি পাস ফেল থাকে এবং সেটা যদি আমার এই গ্রেডিং শিটে লেখা থাকে কিংবা আমার ট্রান্সক্রিপ্টে যদি লেখা থাকে, তাহলে তো আমার আপনার এই দেশের বাইরে যদি আমি যখন পড়াশোনা করতে যাব তখন এই বিষয়টা আসলে কিভাবে ইভালুয়েট করবে, এইটা একটা চিন্তার বিষয় ছিল। তারা সেই সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট অ্যাকসেপ্ট করবে কি করবে না। হ্যাঁ, তো এই জাতীয় নানান ধরনের জটিলতা আসলে আমরা এই বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে আমি ফেস করেছি, যে স্টুডেন্টকে মানসিক সত্যিকার অর্থে অনেক মানসিক চাপে ফেলেছে। জি, স্যারকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে নাবিল রহমান সিয়ামের কাছে আমি একটু যাব। আপনি যেই লেভেলের স্টুডেন্ট এখন, যেই বিষয়ে আপনি পড়াশোনা করছেন, আপনার এই পুরো প্যান্ডেমিক সিচুয়েশন, আমাদের পড়াশোনার অবস্থা, আমাদের গতিবিধি, আমাদের আশেপাশের মানুষজনের মনোভাব সব মিলিয়ে আপনি আপনার মানসিক অবস্থাটাকে আসলে কিভাবে ডিফাইন করবেন বা কি কি সমস্যা দেখছেন, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন প্লিজ। জি জি, ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, এই বর্তমানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে পড়ার পরে মানে আমরা এমন একটা সিচুয়েশনে আছি যে আমরা বর্তমানে অ্যাডমিশন দিব, কিন্তু আমরা মানে আমরা পরীক্ষার প্রথমে ছিলাম যে আমরা পরীক্ষার্থী, তারপরে তো সরকার আমাদেরকে অটো পাস করে দিল। বাট আমরা এই যে আমাদের অ্যাডমিশন নিয়ে অনেক সমস্যায় পড়েছিলাম, মানে বর্তমানেও সমস্যা আছে, বাট প্রথম দিকে এমন সমস্যা হয়েছিল যে আমরা কি করব কি না করব কিছুই বুঝতেছিলাম না। তো পরে আমরা যখন কোচিং শুরু করলাম, সেই কোচিং এ আমাদের তো এখন ফিজিক্যাল কোনো কোচিং না, সব অনলাইন বেসিক কোচিং। তো অনলাইন কোচিং করার জন্য আমরা অনেকেই অনলাইনের এই সরঞ্জাম যেরকম কম্পিউটার, ল্যাপটপ অনেকেরই হয়তো নাই, বাট আমার সমস্যা হয়নি যদিও। বাট প্রথম দিকে এই জিনিসগুলো, এই পরীক্ষা দেওয়া, এই জিনিসটা আমাদের কাছে অনেক বিরক্ত লাগতো, যে কি করব না করব, পরীক্ষা দিব না না দিব, মানে ওখানে তো এইভাবে জাজমেন্ট হতো না যে এরকম আমরা ফিজিক্যাল পরীক্ষা দিলে হইতো। তো এই জন্য প্রথম দিকে সমস্যা হইলো। বর্তমানে আমরা এই মানে খাপ খাওয়া নেওয়ার চেষ্টা করছি যথেষ্ট পরিমাণে, বাট তাও একটা সমস্যা যে আমরা বর্তমানে শুধু অনলাইনেই পরীক্ষা দিই। অনলাইনে পরীক্ষা দিয়ে মানে আমাদের যেহেতু অ্যাডমিশন পরীক্ষাগুলো হবে হচ্ছে ফিজিক্যালি হবে, আশা মানে যতদূর আমরা জানি। তো আমরা এখন পর্যন্ত এই ফিজিক্যালি পরীক্ষার প্রিপারেশনটা ওইভাবে নিতে পারি নাই যা আমরা হয়তো স্বাভাবিক পরিস্থিতিতে নিতে পারতাম। এই সমস্যাটার জন্য আমাদের সবাই অনেকেই হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছে যে কি করব না করব, এটা অনেক একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। তো এইগুলোই হচ্ছে আমাদের মানে বর্তমানে আমার ফেস করা একটা সমস্যার মধ্যে আমিও আছি। আর তাছাড়াও আমাদেরকে সাপোর্ট করার মতো মানুষজন খুব কমই বর্তমানে, কারণ সবার মতে, কারণ একদিক থেকে আমরা অটো পাস করেছি, সেদিক দিয়ে আমরা এইচএসসি পরীক্ষা না দিয়ে যেতে এই অটো পাসের জন্য আমাদেরকে অনেক দিক থেকে অনেক কথাই শুনতে হচ্ছে। তো এই সমস্ত দিক বিবেচনা করলে আমরা সত্যি একটা কঠিন মানসিক চাপেই আছি। জি,
ধন্যবাদ আপনাকে, খুব শর্টে আসলে বললেন প্রত্যেকটা সিচুয়েশন পয়েন্ট বাই পয়েন্ট। এই পর্যায়ে খন্দকার কবিরউদ্দিন স্যারের কাছে যাব ঠিক এই বিষয়টাই নিয়ে যে বর্তমান শিক্ষার্থীরা যেসব মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি বলবো যে বহুমুখী মানসিক চাপের মধ্যে তারা আছে। এই পর্যায়ে আমরা যারা সারাউন্ডিং আছি তাদের আশেপাশের মানুষ, তাদের অভিভাবক, তাদের প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজন, শিক্ষক, আশেপাশের মানুষের আসলে করণীয়টা এই ক্ষেত্রে কি? আমরা কিভাবে তাদেরকে হেল্প করতে পারি, তারা কিভাবে এডেড হতে পারে? জি স্যার। ধন্যবাদ। আমি আসলে শুনছিলাম একজন শিক্ষাবিদের কাছ থেকে এবং একজন স্টুডেন্টের কাছ থেকে দেয়ার ওন এক্সপিরিয়েন্স। বাংলাদেশের সিচুয়েশনটা হয়তো ডাইরেক্টলি প্যান্ডেমিকের সময় ওইভাবে ফিল করতে পারিনি, কিন্তু যেহেতু বাংলাদেশে আমি পড়াশোনা করেছি, বাংলাদেশে শিক্ষকতাও করেছি, তারপরে এসে আসার পর শিক্ষার সাথে জড়িত রয়েছি, সুতরাং I can smell, I can feel what is happening out there. বাংলাদেশে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারি। আমাদের সম্মানিত ডক্টর আবু সাহেব যে কথা বলেছেন, আসলে বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, আমার যে আসলে আমাদের মধ্যে যেটা উনি বলেছেন, it's very painful and that's the reality that some students, they are funding themselves for their education, at the same time they are funding the families. So this is the reality of Bangladesh. এখানে এই অবস্থায় আমরা সবাই কিছুটা concerned about how to overcome this situation. We all are concerned, but we should not be too much frustrated, hopeless. We should be building some kind of hope and aspiration amongst ourselves and share with our children and students. যেটা আমাদের অন্যান্য আলোচকদের পক্ষ থেকে কথা আসছে, সেটা হচ্ছে যে দরকার, অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট দরকার। আমি অবভিয়াসলি আই শুড রিইটারেট দিস অ্যাগেন এন্ড অ্যাগেন, আমাদের প্রাইমারি স্কুলকে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। আজকে যারা ইউনিভার্সিটিতে আছেন, কলেজে আছেন, ইউনিভার্সিটিতে আমরা যারা পড়াশোনা করে স্টুডেন্ট, তাদের কিছু মোরাল, তাদের অনেকেই কিন্তু কারণ অনেক স্টুডেন্ট আছে, এবার আপনি অনলাইনে দেন, অফলাইনে দেন, ওরা নিজেরাই কিন্তু নোট খাতা ফ্রেন্ডদের কাছ থেকে সংগ্রহ করে লাইব্রেরিতে যায়, বিভিন্ন ভাবে কিন্তু নিজেদের চেষ্টা করে। কিন্তু বড় কনসার্ন হচ্ছে আজকে যারা আছেন তাদের সাথেও আমি শেয়ার করবো, এবং যারা প্রাইমারি এবং হাই স্কুল গোয়িং চিলড্রেন, আই হ্যাভ গট এ বিগ কনসার্ন অ্যাবাউট দেম। কারণ বাংলাদেশে আপনি জানেন যে অনেক বিশেষ করে গ্রামগুলি রয়েছে, কলেজগুলি রয়েছে, এই প্রতিষ্ঠানে যেসব ছাত্রছাত্রীরা আসে, তাদের তো দে কান্ট ইমাজিন অফ হ্যাভিং এ ডিভাইস অর এনি আইটি ফ্যাসিলিটিস। দে স্ট্রাগল ফর দেয়ার ব্রেড অ্যান্ড বাটার ফুড। ওরা বেসিক একটু ভাত আর এটা নিয়ে ওদের চিন্তা, এবং অনেক ফ্যামিলি আছে বেসিক যে ফুড দরকার একজন বাচ্চার, এই ফুড দিতেও কিন্তু সক্ষম না। বাচ্চাগুলি অনেকে আছে তারা গরু ছাগল পালে, সেখান থেকে একটু দুধ বিক্রি করে, সেখান থেকে হয়তো কিছু আসে, ফ্যামিলিকে সাপোর্ট করে ওরা, এবং দে হেল্প ইন দ্য ফার্মস, মাঠে গিয়ে কাজ করে, ফসল ফলানোর ক্ষেত্রে হয় পানি দেয় অথবা মা বাবাকে সাহায্য করে। এট দ্য সেম টাইম দে ডু দেয়ার স্টাডিজ। বাচ্চারা যদি একটি বছর তাদের এডুকেশন হারিয়ে ফেলে এবং ইনবিল্ট প্যারালাইজেশন তৈরি হয় ইন টার্মস অফ নলেজ, এবং তাদের যে একটা গ্যাপ সৃষ্টি হয়, ইটস ভেরি ডিফিকাল্ট টু ব্রিজ দিস গ্যাপ। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। Every stages of education and institution is designed such a way these all are connected. আপনি পদ্মা সেতুতে যে একটা আইল দিয়ে সেখানে স্ল্যাব দিয়ে আছে, এবং এডুকেশনাল ইয়েটা কিন্তু এইভাবে একটার সাথে একটা জয়েন। ইয়ার 3-তে বাচ্চা যেটা সেখানে ইয়ার 4-এ গিয়ে কিন্তু তার আরেকটা স্টেজে চলে যাচ্ছে। সো দোজ হু আর মিসিং ইয়ার 3 কিছু হারিয়ে ফেলছে।
তো এদের ব্যাপারে আমার একটা বড় কনসার্ন আছে। এট দ্য সেম টাইম আমি যেটা বলছি ইন ব্রিফ, আমি যেটা বলবো সেটা হচ্ছে উই অল হ্যাভ কানেক্টিভ টিচার্স, প্রাইভেট টিউটর যারা আছেন, আই থিঙ্ক অথবা টিচার যারা আছেন, যারা প্রাইভেটলি পড়াতেন অথবা প্রাইভেট পড়াতেন না, প্রাইভেটলি স্টুডেন্টকে হেল্প করতেন না, দে হ্যাভ অব্লিগেশনস অ্যাজ ওয়েল। সো টিচার শুড বি প্রোঅ্যাক্টিভ উইথ দ্য মোরাল অব্লিগেশন to extend their supports towards the students. At the same time, প্রত্যেকটা সোসাইটিতে আমাদের কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়েছেন। There should be some philanthropists, there should be rich people, donors. ওনারা রেসপন্ড করা উচিত। আর ইনস্টিটিউশন যেগুলি আছে, প্রতিষ্ঠান যেগুলি আছে, they should have a clear picture of their situation. They demand support from everyone. অনেকে কিন্তু হায়তাশ করছেন, পরিকল্পনা নিয়ে তো আসছেন না। আবার অনেকেই পরিকল্পনা নিয়ে আসছে। যেমন আমাকে ঢাকা থেকে একটা প্রতিষ্ঠান কন্ট্যাক্ট করেছে, বলছেন যে আমাদের এই সাপোর্ট, পার্টিকুলারলি উই নিড সাপোর্ট ফর দিস, উই নিড সাম ডিভাইসেস, উই নিড সাম সাপোর্টস ফর দিস। এখন আমি করতে পেরেছি কি পারি নাই সেটা বড় কথা না, কিন্তু এখন যেহেতু আমরা এমন একটা সময় বাস করছি, অনেকেই বিপদ আপদ যদি ওনারা প্রকাশ করেন বা জনসম্মুখে তুলে ধরেন, তাহলে আমরা দেখি অনেক সময় ইউনিমাস সাপোর্টও পায়, কেউ নাম না বলেও কিন্তু তাদেরকে সাপোর্ট করে, হেল্প করে, ওভারসিজ সাপোর্ট হয়। তো এই জন্য প্রতিটি প্রতিষ্ঠানের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে দে শুড বি লিস্টিং আপ দেয়ার ডিমান্ডস অ্যান্ড রিকোয়ারমেন্টস অ্যান্ড দে শুড পাবলিসাইজ দিস। অথরিটিকে ওনারা ডিমান্ড প্লেস করবেন, ইনক্লুডিং ইউনিভার্সিটিস, যেখানে গরিব ছাত্ররা আছে, দেয়ার শুড বি সাম ফান্ডিংস, এবং যেটা ইউনিভার্সিটি করছে আমার মনে হয় ভেরি স্মল স্কেলে ইউনিভার্সিটিগুলি কাজ করছে। At the same time, ওনারা প্রজেক্ট করে বিভিন্ন ডোনার অর্গানাইজেশন, বিজনেস পিপল, corporate organization করতে পারেন যে প্লিজ কাম সাপোর্ট আস ইন দিস হার্ড টাইম। পরে আমি মনে করি রিলিজিয়াস ইনস্টিটিউশনস, দে শুড বি রেজিং সাম ফান্ডস। মসজিদ বলি, মন্দির বলি, সিনাগগ, গুরুদ্বারা, যত রিলিজিয়াস institutions আছে, they should be raising some funds from the people to support the local schools and college and madaris. আমরা জানি যে হয়তো মাদ্রাসার ক্ষেত্রে অনেকেই ডোনেশনটা ব্যাপারে they might have different feeling, but I think we should have the feeling for the general education as well, কারণ আমরা জেনারেল এডুকেশনকে বাদ দিয়ে কিন্তু একটা সোসাইটিকে কল্পনা করতে পারছি না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যেমন আজকে যে প্রোগ্রামটা করছেন, এইটাও কাইন্ড অফ সাপোর্টিং আওয়ার চিলড্রেন, supporting educational institutions, the minds, and sharing some thoughts with them how to overcome this situation. এবং আমার বিশ্বাস যে আমরা যদি সকলেই একসাথে কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের জন্য এটাকে সহজ করে দেবেন। জি, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার gave different important points which actually should be kept in mind regarding the education system, and আমরা যারা শিক্ষার্থী আছি তাদের জন্য সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আমাদের আশেপাশের মানুষজন। if they accept us in this situation, we can overcome it. এই পর্যায়ে চলে যেতে চাই জিয়াউল হক স্যারের কাছে জানতে চাইবো যে বর্তমান পরিস্থিতি যেটা বিরাজ করছে, এই পরিস্থিতিটা আমাদের শিক্ষার্থীদের উপরে, অভিভাবকদের উপরে, সবার উপরে কি ধরনের ইফেক্ট ফেলতে পারে বলে আপনি মনে করেন, এবং এখান থেকে উত্তরণের উপায়টা কিরকম? জি, ওয়েল, থ্যাংক ইউ নাসিবা। আমি ডক্টর আবু ইউসুফ সাহেব ওনার সামান্য কয়েক মিনিটের বক্তব্যে উনি একেবারে চমৎকারভাবে কিছু অভিজ্ঞতা নিয়ে এসছেন যে বাংলাদেশের সোশিও ইকোনমিক্স এবং যে এক্সিস্টিং বাস্তবতা, এই বাস্তবতার আলোকে উনি দেখিয়েছেন যে আমরা নিজেরাও জানি যে অনেক ছেলেবেলে ঢাকাতে বা বিভিন্ন বড় বড় শহরে ইউনিভার্সিটি পড়ার পাশাপাশি তারা নিজেরা বিভিন্ন ফর্মে টিউশনি করে হোক বা অন্য কোনোভাবে চাকরি বাকরি করে কিছু নিজেরা সেলফ সাস্টেইন করার, নিজেদের সেলফ হেল্প যেটা করে সেটা পাশাপাশি ফ্যামিলিকেও হেল্প করে, নিজেদের ছোট ভাই বোনদের হেল্প করে, তাদের লুক আফটার করে, এবং পয়সা দিয়েও যদি টিউশন প্রাইভেট টিচার হিসেবে রাখে কোনো ফ্যামিলি, তো সেই ফ্যামিলিটা ওই ছেলেটাকে নিয়ে তার নিজের বাচ্চাকে পড়ানোর জন্য একটা ভালো টিচার পাচ্ছে, হোম টিচার, বুয়েটের হোক, মেডিকেলের হোক। তো এই সব ছেলেরা এখন ডিটাচড হয়ে গেছে। এখন তারা যেহেতু সাস্টেইন করার মতো সুযোগ নাই, তারা নিজ এলাকায় চলে গেছে। এটা একটা অঙ্গন। দুই দিক থেকে আমাদেরকে এটা বিচার করতে হবে। একটা হচ্ছে সবচেয়ে ভালনারেবল পজিশনে ভিকটিম হচ্ছে, প্রাইম ভিকটিম হচ্ছে স্টুডেন্ট দেমসেলভস।
তারা সচেতন, ডক্টর আবু ইউসুফ সাহেব বলেছেন, আমার কবির ভাই বলেছেন যে সচেতন ছেলেরা যারা ওভার অ্যাম্বিশাস কিংবা রাইটলি টু বি সেড সো, যে যারা রিয়েলিস্টিক্যালি যাদের নিজেদের জীবন সম্বন্ধে, যাদের গোল সম্বন্ধে সচেতন এবং যারা খুব স্টাডিয়াস এবং যারা খুব সচেতন স্টুডেন্ট, তারা তাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে তাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টস, একটা হতাশা, একটা অ্যাংজাইটি তাদের ভিতরে কিক ইন করবে। এখন অ্যাংজাইটি যখন কিক ইন করে, হতাশা যখন কিক ইন করে, যখন তারা বিষণ্ণ হয়, ডিপ্রেসড হয়ে যায়, তার কি মানে লক্ষণ, তারা প্রথমটাই হচ্ছে যে তাদের জীবনের গোল সম্বন্ধে তারা হতাশ হয়ে পড়ে, তাদের এক্সিস্টিং যে পেস, যেটা চলমান যে গতি, সেই গতি ডিসরাপ্ট হয়। গতি ডিসরাপ্ট হলে তারা পড়াশোনার যে যে ফ্লো সেটা হারায় ফেলে। ইনস্টিটিউশন থেকে আমরা ডিটাচ করে ফেলেছি, যেটা কবির ভাই বলছিলেন যে লকডাউন করার কারণে আমাদের ছেলেরা টিচার থেকে, যেমন ডক্টর আবু ইউসুফ সাহেবের সাথে তার স্টুডেন্টদের একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে। এটা ঠিক যে ভার্চুয়ালি চেষ্টা করা হচ্ছে কোনো রকমের একটা লিঙ্ক আপ করে রাখার জন্য, কিন্তু এটা হচ্ছে সেই কবির ভাইয়ের সেই স্যালাইন দেওয়া মতো, যে অর্থাৎ খাবার খেতে পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, স্যালাইন দিয়ে কোনো মতে টিকিয়ে রাখা হচ্ছে। এটা তো সাস্টেনেবল না লং টার্মে। তো ফলে যেটা হবে, একটা স্টুডেন্টের মোরাল ডিগ্রেডেশনটা হয়ে যাবে, তার মোরাল যেটা কনফিডেন্ট লেভেলটা হয়ে যাবে। এটা এমন একটা সমস্যা, এটা সময়ের সাথে সম্পৃক্ত। এই সময়টা চলে গেলে এটাকে রিকভার করা সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ছেলেবেলে পয়সা জন্য, জীবনের তাগিদে, ফ্যামিলির তাগিদে তারা এডুকেশন থেকে ওই সিস্টেম থেকে ড্রপ আউট হয়ে যাবে। এটা একটা বড় বিষয়। আর ছেলেবেলে কি করবে, আমরা যে নাবিলের কাছ থেকে কিছু আগে শুনলাম, তাদের ভিতরে একটা অ্যাংজাইটি দেখা দিচ্ছে, তাদের রাতের ঘুম, খাওয়া দাওয়া, তাদের নিজেদের বিহেভিয়ারে, আচরণে একটা প্রভাব পড়ে, মেজাজ খিটখিটে হবে, ইরিটেবল হবে। তো ফলে কি হবে, বাবা মার সাথে, অভিভাবকদের সাথে, টিচারদের সাথে একটা সম্পর্কের ঘাটতি তৈরি হবে। এই যে এগুলো রিয়েলিস্টিক্যালি এগুলা চিন্তা করতে হবে, এবং এগুলোকে একটা স্টুডেন্ট যদি এই সময় ইরিটেবল হয়, এই সময় যদি সে আপসেট হয়, তো তাকে দোষ দিয়ে তো লাভ নাই। বা স্টুডেন্টের এই অবস্থা দেখে যদি তার অভিভাবক যদি আপসেট হয়, অ্যাংজাইটিতে ভোগে, রাত্রে ঘুমাতে না পারে, তো তাই অভিভাবককে দোষ দিয়ে লাভ নাই। এটা হচ্ছে রিয়েলিস্টিক একটা প্রবলেম। লেটস ফেস ইট। এটা আমাদের ফেস করতেই হবে। এমন একটা অবস্থা আমি স্টুডেন্টদের বলি যে এই সময়টা চলে গেলে যতই চেষ্টা করো, এটা একটা ট্রেল রয়ে যাবে জীবনে। সো নিজের অঙ্গন থেকে, নিজের গরজে টিচারদের সাথে যোগাযোগ করে হোক, অভিভাবকদের সাথে যোগাযোগ করে হোক, নিজের ব্যবস্থাপনায় হোক, এবং সহকর্মী পিয়ার গ্রুপ যারা আছে তাদের সহযোগিতায় হোক, যে কোনো ভাবে একাডেমিক পেসটা ধরে রাখতে হবে। হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, হতাশ হবার কিছু নাই, পৃথিবী টিকে থাকবে। এই পৃথিবী টিকে থাকবে, হয়তো ভিন্ন ফরম্যাটে টিকে থাকবে। সেই পৃথিবীতে তোমার মতো যোগ্য লোকের একটা ছেলের দরকার হবে। সো get yourself ready for the upcoming situation. We don't know কখন যে এই সিচুয়েশন থেকে পৃথিবী বের হয়ে আসবে আমরা জানি না, কিন্তু বের হয়ে যে আসবে, এবং পরিবর্তিত পৃথিবীতেও যে তোমার মতো ছেলের দরকার হবে, প্রফেশনাল দরকার হবে। ডক্টর আবু ইউসুফ আজকে যেখানে আছেন সেখানে 5 বছর 10 বছর পরে থাকবেন না, ওখানে আরেকজন ডক্টর আবু ইউসুফ এসে বসবে। সো গেট yourself ready, prepare yourself to be in that situation. সো হতাশ হওয়ার কিছু নাই। লেটস ফেস দ্য রিয়েলিটি, এবং সেইভাবে সামগ্রিকভাবে চেষ্টা করতে হবে। অভিভাবকদের জন্য আমার পরামর্শ হলো যে এই সময় আপনি একজন অভিভাবক হিসেবে আপনি তো অ্যাংশাস হবেন স্বাভাবিকভাবেই, কিন্তু আপনাকে বা আমাদের সকলকে, আমরা যারা অভিভাবক, আমাদেরকে খুব ঠান্ডা মাথায় বিষয়টা চিন্তা করতে হবে। এই দোষটা কারো না, এই দোষটা আপনার ছেলের না, আপনার নিজেরও না, এই দোষটা টিচারেরও না, এই দোষটা সরকারেরও না। এই কাউকে ব্লেম করে লাভ নাই, বরং আপনি আপনার সন্তানকে কতটা সাপোর্ট দিতে পারছেন, এটা হচ্ছে একটা বড় বিষয়। আপনি আপনার সন্তান এবং যে ইনস্টিটিউশনে আপনার সন্তান পড়াশোনা করতো, এই ইনস্টিটিউশনের সাথে কতটা লিঙ্ক আপ করায় রাখতে পারছেন, ডিটাচমেন্টটা কমায় রেখে অ্যাটাচড রাখতে পারছেন, এটা একটা বড় বিষয়। কাজেই তাকে মোরাল সাপোর্ট দেন, তাকে বৈষয়িক সাপোর্ট দেন। সব অভিভাবক তো বৈষয়িক সাপোর্ট দিতে পারেও না, যেটা কবির ভাই বলছিলেন একটু আগে, যে অনেক ছেলেবেলে মাঠে কাজ করে, বাবা মাকে হেল্প করতে হয় সংসারের। এই ক্ষেত্রে একটা কমিউনাল রেসপন্সিবিলিটি বলে একটা ব্যাপার আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটিস বলে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ বহু শত শত কোটি টাকার মালিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, বিজনেসম্যান আছেন, তাদের এই মুহূর্তে আগায় আসা উচিত এই স্পন্সর করার জন্য। ডিভাইস স্পন্সর করে হোক,
বা স্কুল বা একাডেমিক প্রতিষ্ঠানকে সহযোগিতা করে হোক, আর যদি ফেজ অনুযায়ী, যেটা কবির ভাই বলেছেন, ফেজ অনুযায়ী যদি ওপেন করে দিতে হয় স্কুল ক্লাস, তাহলে সেটা হলেও সরকারের উচিত এ পর্যায়ে ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া। থ্যাংক ইউ। জি, জিয়াউল হক স্যারকে অত্যন্ত ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা স্টেজের মানুষের জন্য উনি কিছু পরামর্শ দিয়েছেন, শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য, শিক্ষার্থীদের বাবা মায়েদের জন্য এবং আশেপাশে সবার জন্য। এই পর্যায়ে ডক্টর আবু ইউসুফ স্যারের কাছে যেতে চাই যে এই পুরো সিচুয়েশনে যেখানে আমরা স্টুডেন্টদের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করে, একটা হতাশা কাজ করে, একটা ব্যাকফায়ারিং সেন্সেশন কাজ করে, এখন এই ক্ষেত্রে আসলে স্টুডেন্টদের করণীয়টা কি বা স্টুডেন্টদের জন্য আপনার পরামর্শটা কিরকম? জি স্যার। ওয়েল নাসিবা, এটা আসলে এই যে জিয়াউল হক উনি যখন বলছিলেন যে আসলে এটা অল স্টেক হোল্ডার্স আমরা বলি আর কি ইঞ্জিনিয়ারিং এর ব্যবসায়, যে যারা আসলে এটার সাথে রিলেটেড, আসলে অল পিপলস টু বি কনসার্ন, all peoples or all stakeholders should take the responsibility, or all stakeholders should do their best in their level, at their level. ঠিক আছে, এটা উনি চমৎকার ভাবে বলেছেন যে আসলে এটা কারো একার দায়িত্ব না। হ্যাঁ, এখন আমি হয়তো শিক্ষক হিসেবে যতটুকু করতে পারি যে স্টুডেন্টদের একটা আপনার কি বলে একটা মোটিভেশন দিতে পারি, বা আমার বা একজন টিচার হিসেবে তাদের পড়াশোনাটা যতটা আপনার কি বলা যায় তাদের ফেভারে নিয়ে এসে বা তাদেরকে যতটা সাপোর্টিভ বিহেভিয়ার তাদের প্রতি করা যায়। অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলি যে স্টুডেন্টদের এই মানসিক চাপগুলা কমানোর জন্য আমরা কি স্টেপ নিই, জাস্ট দু একটা এক্সাম্পল বলি। হ্যাঁ, যেমন যেহেতু স্টুডেন্টরা প্রপারলি প্রিপারেশন নিতে পারেনি পরীক্ষায়, সিলেবাস ওইভাবে কভার হয়নি, তো এইটা একটা দাবি ছিল অনেক লেভেলের স্টুডেন্টদের যে স্যার আপনারা আমাদের সিলেবাসটা একটু কমিয়ে দেন যাতে আমরা একটু ভালো রেজাল্ট করতে পারি, অল্প বা সিলেবাস কিছু সাজেশন দেন যাতে আমরা কিছু কাট করতে পারি। হ্যাঁ, তো এটা একটা ইয়ে ছিল। ঠিক আছে, তারপরে ধরুন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের নর্মালি 3 ক্রেডিটের কোর্স আমরা 3 আওয়ার্স এক্সাম নেই, 2 ক্রেডিটের কোর্স আমরা 2 আওয়ার্স এক্সাম নেই নর্মাল সিচুয়েশনে। সো এইটা ধরেন এই দীর্ঘ সময় ধরে স্টুডেন্টরা কাছাকাছি বা কন্টাক্টে থাকবে, অনেকে মাস্ক পরে দীর্ঘ সময় ধরে কন্টিনিউ থাকবে, এটা অনেকের জন্য ইনহেলিং এর সমস্যা হতে পারে। হ্যাঁ, তো এই বিষয়গুলা আমরা কনসিডারেশনে নিয়ে আমরা যেটা করেছি, স্টুডেন্টদেরকে আমরা এখন সিলেবাস কমানোটা খুব রিস্কি, কারণ হলো আপনার ধরেন সিলেবাস আমি কমিয়ে দিলে স্টুডেন্টরা এমনিতে তো স্টুডেন্টদের একটা টেন্ডেন্সি থাকে কিভাবে তাদের মানে পড়াশোনাটা একটু লোডটা কমিয়ে নেওয়া যায়। ধরেন 5টা চ্যাপ্টার থাকলো, এরা চিন্তা করে আমি যদি 2টা চ্যাপ্টার পরে পাস করে ফেলতে পারি। হ্যাঁ, তো এইটা আমরা এখানে একটা সাইকোলজিও কাজ করেছে। হ্যাঁ, তো এটা আমরা করতে যাইনি, রেদার দেন এটা করেছি। যেমন ধরেন আগে আমরা কি করতাম যে 3টা কোশ্চেন দিতাম, ধরেন হ্যাঁ 3টা থেকে 2টা অ্যান্সার করতে হবে স্টুডেন্টকে। তো আমরা এবার যেটা করলাম, বিশেষ করে আমার ডিপার্টমেন্টে, যে আমরা করলাম কি যে ঠিক আছে তোমাদেরকে আমি অপশন বাড়িয়ে দিলাম, আমরা 4টা কোশ্চেন দিলাম, 4টা থেকে তুমি 2টা অ্যান্সার করো। হ্যাঁ, তাহলে যেটা হলো যে আমরা সিলেবাস কমালাম না, হ্যাঁ, বাট স্টুডেন্টকে অপশন দিলাম যে হ্যাঁ সে যদি 5টা চ্যাপ্টারের মধ্যে 3টা চ্যাপ্টার পড়ে তাহলে হয়তো সে পাস করে যাবে। হ্যাঁ, এটা আমি যদিও এটা এইভাবে এই কি বলে লাইভ অনুষ্ঠানে বলা ঠিক না, বাট যেহেতু এটা প্রাসঙ্গিক যে আমরা কিভাবে স্টেপ নিচ্ছি মানে এজ এ টিচার যে স্টুডেন্টদের এই মানসিক চাপগুলা কমানোর জন্য। হ্যাঁ, এটা একটা স্ট্র্যাটেজি নিয়েছি আমরা, যে তোমরা 4টা থেকে 2টা অ্যান্সার করো, কিংবা 8টা থেকে তোমরা 4টা অ্যান্সার করো। হ্যাঁ, এটা একটা স্ট্র্যাটেজি। আরেকটা হলো যে তাদের যেটা বললাম যে তাদের দীর্ঘ সময় ধরে আপনার ধরেন কাছাকাছি থাকবে কিংবা মাস্ক পরে, অনেকেরই আপনার নিঃশ্বাস, আপনি দেখবেন এটা যেহেতু আপনাদের এখানে সাইকোলজিস্ট হয়তো আছেন, আপনারা ভালো বলতে পারবেন, অনেক অস্বস্তি ফিল করে মাস্ক পরতে। এটার জন্য আমরা এই টাইম ডিউরেশনটা কমিয়ে নিয়ে আসছি। 3 আওয়ার্সের এক্সাম আমরা নিচ্ছি 2 আওয়ার্সে, আর 2 আওয়ার্সের এক্সাম 1.5 আওয়ার্স আমরা নিয়ে আসছি। হ্যাঁ, সেখানে আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা ওইভাবে করেছি যাতে স্টুডেন্টরা কমফোর্ট ফিল করে। হ্যাঁ, যে তোমরা খুব অল্প সময়ে আমরা তোমাদেরকে অ্যাসেস করতে চাই, বা অল্প সময় তোমরা পরীক্ষা দিয়ে তোমরা ক্যাম্পাস থেকে চলে যাও এবং সেফলি হোম স্টে করো। তো এই বিষয়গুলো আমরা করেছি।
তো এখন সাজেশন যেটা হচ্ছে যে তাদেরকে আস্থা রাখতে হবে। আপনি দেখুন, আমি মনে করি যে ইউনিভার্সিটি বা কলেজ বলেন, স্কুল বলেন, প্রত্যেকটা লেভেলেই কিন্তু টিচার মিনস দেয়ার কি বলা যায়, আপনার সেকেন্ড গার্ডিয়ান, তাই তো, সেকেন্ড প্যারেন্ট বলা যায়। তো হ্যাঁ, তো এখন আমরা কখনোই স্টুডেন্টদের অমঙ্গল হয় এটা পারতপক্ষে আমরা চাই না। হ্যাঁ হ্যাঁ, হয়তো কিছু কিছু স্টেপ স্টুডেন্টদের জন্য মনে হতে পারে যে স্যাররা খুব কড়াকড়ি করছে, স্যাররা কোনো ছাড় দিচ্ছে না আমাদেরকে। হ্যাঁ, কিন্তু এটা আদতে যখন স্টুডেন্টরা যখন এই সিচুয়েশন যখন ওভারকাম করে যাবে, তখন কিন্তু এরা রিয়েলাইজ করবে যে না, আসলে স্যাররা তো আমার ভালোই চেয়েছিলেন। হ্যাঁ, আপনার একটা প্রসঙ্গক্রমে বলি, আপনারা দেখবেন যে স্টুডেন্টরা আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে যখন আমরা এই এক্সাম ডেট ডিক্লেয়ার করি, হ্যাঁ, এটা প্রায় সময় ঘটে যে স্টুডেন্টদের পক্ষ থেকে আপিল করা হয় যে স্যার আমাদেরকে আর একটু 2 উইকস একটু পিছিয়ে দেন, আর একটু সময় আমরা চাই ভালো প্রিপারেশনের জন্য। হ্যাঁ, তো এটা খুব কমন। আমার ধারণা আমরাও ছাত্র জীবনে এরকম প্রত্যাশা করেছি যে স্যার যেন আর একটু পিছিয়ে দেয় পরীক্ষা। কিন্তু আদতে যেটা হয়, এই পরীক্ষা পিছাতে পিছাতে এমন একটা সিচুয়েশনে যায় যে স্টুডেন্টরা যখন এরা রিয়েল লাইফে যায়, যখন তাদের প্রফেশনাল লাইফে যায়, তখন দেখা যায় কি যে ধরেন তার বন্ধুরা, অন্য ইউনিভার্সিটির বন্ধুরা, এরা পাস টাস করে চাকরিতে ঢুকে যাচ্ছে, ইউনিভার্সিটি টিচার হয়ে যাচ্ছে, হ্যাঁ, স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, তখন আবার আরেক ধরনের মানসিক সমস্যা এরা পড়তে শুরু করে। হ্যাঁ, তো যেহেতু আমি যেটা বলছিলাম, যেহেতু আমি এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি এইগুলা ফেস করছি। স্টুডেন্টরা প্রচন্ড, স্যার মানে এই কালকের মধ্যে আমাদের রেজাল্ট চাই, হ্যাঁ, আমাদের অমুক জবের সার্কুলার চলে যাচ্ছে, অমুক জায়গায় আমি ইন্টারভিউতে অ্যালাউ হয়েছে, রিটার্নে অ্যালাউ হয়েছে, ইন্টারভিউতে যেতে চাইলে আমাকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আপনি দেখুন, তো আমি তখন স্টুডেন্টকে বলি, তোমরা এই যে এখন একটা দিন তোমার কাছে এত ভ্যালুয়েবল যে তুমি আজকে সার্টিফিকেটটা পেলে তুমি কালকে ইন্টারভিউ বোর্ডে যেতে পারবে, হোয়ারএজ তোমাদেরকে যখন আমরা টাইমলি পরীক্ষা দিতে বলতাম তখন কিন্তু তোমরা এটা আসলে ইজিলি নিতে পারো, তখন তোমাদের কাছে মনে হতো যে পরীক্ষাটা পিছালে মনে ভালো হয়। আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে বললাম আর কি, আমরা কিন্তু ভালোটাই চাই আদতে। হ্যাঁ, তো স্টুডেন্টদেরকে আমি বলবো যে আস্থা রাখতে হবে, বিশেষ করে টিচারদের প্রতি। এবং আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হলো যে এটা যদিও আমি এখনো অ্যাপ্লাই করতে পারি নাই, বাট উই আর থিঙ্কিং টু কনসাল্ট উইথ দ্য গার্ডিয়ান। হ্যাঁ, যে প্যারেন্টসদের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা। আমার কাছে মনে হচ্ছে যে টিচার হিসেবে হয়তো আমি এইটুকুন বলতে পারি যে অনেক সময় স্টুডেন্টের, কারণ এরা তো একটা ইমোশনাল এজে আছে এখন, বিশেষ করে যারা নাকি আপনার জুনিয়র, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কিংবা ইন্টারমিডিয়েট বা এসএসসি, ওই লেভেলে তো আর একটা ইমোশনাল এজে থাকে, ওরা দে ক্যান টেক দেয়ার ওন ডিসিশন, তাই তো। তো এই জন্য আমি বলবো যে এটা প্রতিষ্ঠানে এখন মানে একটা প্যারেন্ট কাউন্সিলিং ও একটা দরকার। হ্যাঁ, এটা হলে হয়তো আমাদের এই যে গ্যাপ গুলা, হ্যাঁ, এই গ্যাপ গুলা হয়তো অনেকটা কমে আসতে পারে। জি জি, স্যারকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ নাবিল রহমান সিয়ামের কাছে। যে পর্যায়টাতে আপনারা এখন আছেন, আপনি শেয়ার করেছেন যে আপনি ইন্টারমিডিয়েট শেষ করেছেন এই বছর, ওয়েটিং ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন। তো যে সিচুয়েশনটা আপনার আশেপাশে আপনি দেখছেন, এই পুরো বিষয়টাকে যদি কনসিডারেশনে নিয়ে কোনো সাপোর্ট আপনার দরকার হয়, তাহলে কোন ধরনের সাপোর্ট গুলো আপনি চাচ্ছেন? যে আমার বাবা মা আমাকে এই ধরনের একটা সাপোর্ট দেখ, শিক্ষকরা এটা দেখ, আমার ফ্রেন্ডরা এটা করুক, কিরকম সাপোর্ট আপনি আশা করেন? জি আচ্ছা, ধন্যবাদ। আমি খুব শর্টলি চারটা নিয়ে কথা বলতে চাচ্ছি। মানে আমরা ডিরেক্ট বলতে গেলে, যেহেতু আমাদের দেশের মানে শিক্ষা ব্যবস্থার সাথে সরকার সম্পৃক্ত আছে, সেহেতু আমরা আমি চাচ্ছি, আমি এটা নিজে থেকে বলছি যে সরকারের কাছে আমাদের চাওয়া যে একটা শিক্ষার্থী বান্ধব নীতিমালা আশা করি সরকারের কাছে, এবং সমাজের কাছে আশা করি যে সমাজের কাছে একটা সুবিবেচিত একটা দৃষ্টিভঙ্গি আশা করি, যেন আমাদের আমরা যেহেতু এই সেই সিচুয়েশন থাকার মানে আমরাই জানি যে কি অবস্থায় আছি। তো এটা যদি সমাজ আমাদেরকে সাপোর্ট না করে, তাহলে আমরা অবশ্যই মানসিক ভাবে ভেঙে পড়বো, এটা স্বাভাবিক। তাছাড়াও আমরা যেহেতু শিক্ষকরা আমাদের হচ্ছে গুরুজন, তাদের কাছে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই, তাই শিক্ষকের কাছে আমাদের এটাই আসে যে তারা যেন আমাদেরকে আরো বেশি সাপোর্ট করে। আমরা যতই মন আমাদের ভেঙে যাক, স্যাররা যেন আমাদেরকে ধরে রাখে সেভাবে। আর শেষে যেটা বলতে যাচ্ছি, যাদের হচ্ছে এই সিচুয়েশনের জন্য অনেকেরই অনেক সমস্যা হয়ে যাচ্ছে, মানে যে জিনিসটা যে মানসিক সমস্যা, এই জিনিসটা যদি সত্যি বেশি আকারে হয়ে যায়, সেটা হবে যদি তারা সত্যি সত্যি
সমস্যায় বেশি ইয়া করে, তাহলে তারা অবশ্যই মনোবিজ্ঞানীর কাছে বা কাউন্সিলিং এর মাধ্যমে যদি নিজেকে ঠিক করে নেয়, এই জিনিসটা আমার মনে হয় যে সব থেকে ভালো হয়। ধন্যবাদ। জি, নাবিল রহমান সিয়ামকে অত্যন্ত ধন্যবাদ। এই যারা ইন্টারমিডিয়েট এই বছর শেষ করলো তাদের পক্ষ থেকে কিছু কথা আমি একটু বলতে চাই। দেখা যাচ্ছে আমাদের সামাজিক চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গিটা এরকম, ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট রেজাল্ট পাওয়ার পরে তার রেজাল্টটা সে তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। তো সেইখানে এসে একজন অত্যন্ত জ্ঞানী সো কল্ড ভেরি রেসপেক্টেড পার্সন ইন দ্য সোসাইটি এসে সেখানে কমেন্ট করছে যে ঠিক আছে, তোমাকে অটো অভিনন্দন দেওয়া হলো, যেহেতু তুমি অটো পাস করেছো তোমাকে অটো অভিনন্দন দেওয়া হলো। দেন কেউ হয়তো বলছে কনগ্রাচুলেশন বলছে, অনেকেই বাহবা দিচ্ছে, কিন্তু এমন অনেক মানুষ আছে, আমি অসংখ্য পোস্ট দেখেছি যেখানে বলা হচ্ছে এই রেজাল্ট আসলে শেয়ার করার কি আছে। আবার স্টুডেন্টরা বলছে যে যেসব আত্মীয় স্বজন এই রেজাল্টে মিষ্টি খেতে চাচ্ছেন তারা আবার একটা পর্যায়ে এসে বলছেন যে তোমরা তো অটো প্রমোশন পেয়েছো, তোমাদের এই রেজাল্টের কোনো দাম নেই। আবার এরকম একাধিক স্টুডেন্টের সাথে আমার পরিচয় হয়েছে, দেখা হয়েছে, যারা এই পর্যায়টাতে তো তারা পরীক্ষার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ঠিক পরীক্ষার আগে তাদের বিয়ে হয়ে গেছে, কিংবা কেউ ড্রপ আউট হয়ে গেছে, কেউ রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। তো এই সিচুয়েশন গুলোতে যেটা হয় যে একটা স্টুডেন্ট আসলে কি করবে সে বুঝতে পারে না, তার উপর এই পার্টিকুলার গ্রুপ অফ স্টুডেন্টদের উপরে অ্যাডমিশনের চাপ আছে। ঠিকই বলা হচ্ছে যে এখন যদি তুমি অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট না করো তাহলে তুমি সমাজে মুখ দেখাবে কিভাবে, তোমাকে নিয়ে আমরা কোথায় যাব, মেয়েদেরকে বলা হচ্ছে তোমাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে ফর শিওর। তো এই পুরো সিচুয়েশনটা কিন্তু একজন স্টুডেন্টের উপর এট এ টাইম, একজন স্টুডেন্ট এতগুলো বিষয়কে ফেস করছে। তো আমাদের সামাজিক যে চিন্তা ভাবনাটা এটাকে চেঞ্জ করা উচিত। একটা জিনিস মনে রাখতে হবে যে রেজাল্টটা হয়েছে এটা কিন্তু তাদের জেএসসি এক্সাম এবং এসএসসি এক্সামের উপরে বেস করে হয়েছে। সেই মার্কসটা কিন্তু অন্য কেউ যে পরীক্ষা দিয়ে তাদেরকে নিয়ে এসে দেয়নি, তাদেরকে নিজে যে বসে 2 বছর 3 বছর পড়াশোনা করার মাধ্যমে এই রেজাল্টটা আনতে হয়েছে। সো দিস রেজাল্ট বেসলেস এইটা মনে করার কোনো কারণ নেই। এই বিষয়ে প্রফেসর খন্দকার কবিরউদ্দিন স্যারের কাছে আমি একটু যেতে চাই। এই পার্টিকুলার গ্রুপ অফ স্টুডেন্টের এই পুরো সিচুয়েশনটাকে আপনি আসলে কিভাবে দেখেন এবং এই বিষয়টাতে আমাদের পুরো সামাজিক কি ধরনের রিফরমেশন হওয়া উচিত বলে আপনি মনে করেন? জি স্যার। ধন্যবাদ। এখানে দুটো গার্ডিয়ানস এন্ড টিচার্স এর মধ্যে আসলে প্রিভিয়াস পারফরমেন্স আমি জানি যে বটাংশ এডুকেশন সিস্টেমটা হবে ডেভেলপ অ্যাসেসমেন্টস থাকে এবং সেখানে মিড টার্ম এক্সাম থাকে, তারপরে বিভিন্ন টার্ম এক্সামস থাকে, অ্যাসাইনমেন্টস থাকে, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস থাকে। ইউকে তে ছিল, ওরা দিতে পারেনি, ওরা মিস করেছে। যে অ্যাচিভমেন্ট আছে সেটার উপর বেসিস করেই যে আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? কবির ভাই, শোনা যাচ্ছে। আপনার কথা ভেঙে ভেঙে আসছে। আমি সম্ভবত এটা আপনারও কিছু করার নাই, এটা ইন্টারনেটের ফ্লোর কারণে পারহ্যাপস। আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে, ভেঙে আসছে। ওকে ওকে, আই ক্যান সি ফুল কানেকশন। আমার ইন্টারনেটে কিন্তু মোটামুটি ভালোই কানেকশন দেখাচ্ছে। দ্যাটস ফাইন, ক্যারি অন। এই কারণে হয়তো please continue Mashallah. Very good. Anyway, so what I was saying is it's not just happening in Bangladesh, it's happening across the globe, everywhere. আমরা যেটা বলেছি যে we have to overcome the situations. আমাদের তো একটা ওয়ে আউট বের করতে হবে। আমরা তো we can't just get stuck and keep morning আমরা শুধু হাই পিতাস করব যে আমরা কি করব, বিষয়টা এরকম নয়। পৃথিবী চলমান, পৃথিবী
গতিময়, সেখানে থেমে থাকার কোনো সুযোগ নেই। সুতরাং বর্তমানে যে অ্যাসেসমেন্ট করে রেজাল্ট দেওয়া হয়েছে, অটো পাস যেটাকে বলা হচ্ছে আর কি, ইটস নট জাস্ট অটো পাস, দিস ইজ দেয়ার অ্যাচিভমেন্টস, what they have achieved and yield because of their hard works. We should recognize this positively and encourage them. Okay, you have done very well, you deserve this. আমরা পজিটিভ হওয়া উচিত। যারা এই ধরনের ট্রোল করছেন, যারা এই ধরনের ফান করছেন, I think they should be stopping this immediately, and they are absolutely doing something wrong. They are discouraging, demoralizing our future generations, which is completely unacceptable. এই কাজটা করা কোনোভাবেই ঠিক হবে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আমাদের ডক্টর আবু ইউসুফ সাহেব বলেছেন, অনেক স্টুডেন্টরা রিকোয়েস্ট করে টু ডিলে দ্য এক্সাম এবং টু ডিলে দেয়ার এডুকেশনাল অ্যাক্টিভিটিস অর অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, যেটাকে ডিলে করার জন্য রিকোয়েস্ট করে, হুইচ ইজ ট্রু। এটা হয় বাংলাদেশে। আমি নিজেও 4 বছর পরে আমার ডিগ্রি হয়েছে, বিকজ বাংলাদেশে যখন ইউনিভার্সিটিগুলিতে পলিটিক্যাল ক্র্যাশ ছিল, মারামারি ছিল, ওয়ারেজ যখন আমরা ইউকেতে স্টাডি করি, আমরা ইউনিভার্সিটিতে কোনো স্লোগান, মিটিং, কোনো কিছুই দেখি নাই। অথচ বাংলাদেশে আমরা ক্যাম্পাসে গিয়েছি ক্লাস করার জন্য, এরপরে গোলাগুলির আওয়াজ শোনা যায়, কোনো রকম যান নিয়ে হলে কিভাবে যাওয়া যায়, এই ধরনের প্যানিক এবং ফ্রাস্ট্রেশন কাজ করেছে স্টুডেন্টদের মধ্যে। দ্যাটস ওয়াই আই ওয়াজ 4 years behind. আমার ডিগ্রি যে বছর হওয়ার কথা, and I should have the degree and certificate in hand, and I should be applying for jobs. যেটা প্রফেসর ইউসুফ সাহেব বলেছেন, যে একজন স্টুডেন্ট যখন তার ডিগ্রি পেয়ে যায়, সার্টিফিকেট যায়, তখন ওরা কিন্তু অনেকগুলি প্রসপেক্টকে সামনে নিয়ে ওরা তখন ঝাঁপিয়ে পড়ে। আমার যে 4 বছর আমার শিক্ষা জীবন থেকে কেড়ে নেওয়া হলো বা গিয়েছে, হু ইজ কম্পেনসেটিং ফর দিস? 4 বছরে আমি 4 বছর সিনিয়র হয়ে যেতাম আমার প্রফেশনে। 4 বছরে আমি যে টাকা আর্ন করতাম, আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতাম। 4 বছরে আই এম জাস্ট পুটিং মাই সেলফ অ্যাজ এক্সাম্পল। এবং আমার বিশ্বাস যে জিয়া ভাই এবং প্রফেসর ইউসুফ, they had the similar experience, the worst experience in their lives. আমি যেটা সাজেস্ট করবো যে স্টুডেন্ট, they should not be requesting the teachers to delay the exam. এবং আমি দেখি ইয়ার ড্রপ করে বাংলাদেশে, আমার রিলেটিভস এর মধ্যে এবং আমার পরিচিতর মধ্যে অনেকেই দেখি ইয়ার ড্রপ করে। ড্রপ করেছো যে ক্লাস 2 তে ছিল, সে কোনো মার্কস পায় না, যে কারণে সে আরেক বছর ক্লাস 2 তে থাকবে, হুইচ ইজ রং। আমরা উন্নত বিশ্বে কিন্তু এই জিনিসটা দেখি না, কারণ এইজের সাথে মেন্টাল, ফিজিক্যাল ম্যাচুরিটি, এভরিথিং ডেভেলপ করে। একটি বছর যদি একজন বাচ্চাকে তার ক্লাসে আবার দেয়া হয়, this is not a scientific idea, then this should not be practiced in our country or in the education institutions. দেখি 19 ক্লাসে স্টুডেন্টদেরকে ক্লাসিফাই করা হয়। এক্সট্রাঅর্ডিনারি, গিফটেড এন্ড ট্যালেন্টেড স্টুডেন্ট ইজ ওয়ান টেবল। তাদের জন্য একটা সেপারেট ওয়ার্কশিট দেওয়া হয়, সেপারেটলি পড়ানো হয়। এবং আমি জানি আমাদের ফ্যামিলিতে এবং আমার 4-এ পড়ে, বাট they are studying the books of class 6, 7, 8. Class 5-এ পড়ছে এখানে, ইয়ার 5, এবং অনেকে জিসিএসসি করে ফেলে। টিচাররা বলে যে ইউ আর আউটস্ট্যান্ডিং, এক্সট্রাঅর্ডিনারি, ফ্রেন্ড বুক পড়ানো হয়। আর যারা উইক স্টুডেন্ট, যারা স্পেশাল নিড, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, মডার্ন ওয়ার্ল্ডে এটাকে বলে স্পেশাল নিড। এটা বাংলাদেশে খুব একটা চালু আছে বলে আমি মনে করি না। টু ক্লাসিফাই দ্য স্টুডেন্টস যাদের অটিজম আছে, কুড বি 100% অটিজম, এইগুলিকে উন্নত বিশ্বে অ্যাসেস করা হয়। স্টুডেন্টের মধ্যে কি ধরনের উইকনেস আছে সেটা অ্যাসেস করে তাদেরকে সেপারেটলি সাপোর্ট করা হয়। তারা যেটা ডাইজেস্ট করতে পারবে সেই ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে, এবং স্পেশাল সাপোর্ট ফ্রম দ্য স্কুলস, ফ্রম দ্য টিচার্স। ইভেন স্পেশাল নিড টিচার আছে যারা স্পেশাল নিড ফুলফিল করার জন্য দে আর ট্রেইন টু সাপোর্ট দ্য স্পেশাল নিড স্টুডেন্টস। এই ধরনের ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে, যেটা আমাদের দেশে অ্যাডপ্ট করা উচিত। এবং আমি মনে করি যে বিশেষ করে স্টুডেন্টদেরকে এনকারেজ করতে হবে, যেটা আমাদের অন্যান্য বক্তারা বলেছেন যে উই শুড বি এনকারেজিং স্টুডেন্ট। এটা ধরতে পারেন, আপনি ফুটবলের স্ট্রাইকার, তো আপনি মেসি কিংবা রোনাল্ডো যাই বলেন না কেন, আপনাকে ল্যাং দিয়েছে, আপনি পড়ে গেছেন, এরপর ওদেরকে যদি কেউ একটু ট্যাকল দেওয়ার চেষ্টা করে, ওরা বলকে
স্পিনিং করে মাথার উপর দিয়ে পার করে দেওয়ার পরে ধরে গিয়ে আবার ওদের পায়ের মধ্যে অনেক টেকনিক আছে। শুড বি টিচিং দ্য টেকনিক্স টু আওয়ার চিলড্রেন, দ্যাট ইউ শুড নো দ্য টেকনিক্স হাউ টু ওভারকাম অল difficulties and obstacles. But if we just demoralize our children and if we talk about negativity, which is very detrimental for everyone and harmful for everyone, we shouldn't be doing this. আমি মনে করি যে আমাদের বাংলাদেশে, আমরা নিজেরাও বাংলাদেশে বড় হয়েছি, ব্রেড এন্ড বাটার ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে এডুকেটেড হয়েছি। I fully believe about the strength and resilience of our children, our land. আমাদের মাটিতে যেসব বাচ্চারা জন্ম নেয় ওরা কিভাবে গাছে উঠে যায়, খুব দ্রুত গাছ বাইতে পারে, ওরা পানিতে ঝাঁপ দিতে পারে, পুকুরে ঝাঁপ দিতে পারে। They can take the risk, then they can take the challenge, and we should be encouraging them, take the challenge, overcome this, and you should be the pioneer and making them how to overcome these challenges. And there is a possibility of using the devices. আমি মনে করি let's take it positively as well. আজকে বিশ্ববিদ্যালয়ে অনেকে পড়াশোনা করেছেন, ডিগ্রি করেছেন, হয়তো টেকনিক্যাল নলেজ খুব কম, কিন্তু উন্নত বিশ্বে সবাই কিন্তু এই DIY নলেজ থাকতে আছে। জি বলছি, আমি লম্বা করে ফেলছি না তো? না না স্যার, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম তখন ফটোকপি করতে হলে শিক্ষক হয়েছি তখন আমার ক্লার্ককে দিয়েছি, যাও ফটোকপি করে নিয়ে আসো, কিংবা লাইব্রেরিতে যেখানে বলতাম রিকোয়ারমেন্টটা লিখে দিতাম যে এই বইয়ের এই পেজ ফটোকপি করে দাও। আমি যখন UK ইউনিভার্সিটিতে আসি, myself, and there is none there to assist you, you have to do the photocopy yourself. আমি তো জানি না, পরে একজন বললাম যে ভাই আমাকে একটু হেল্প করো, I have to do myself photocopy, just জিনিস আমি বুঝাচ্ছি। উন্নত বিশ্বে তাদের যে আইটি স্কিল, তাদের যে টেকনিক্যাল স্কিলস, এগুলি প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে ডেভেলপ করা হয়, যেটা বাংলাদেশে হয়তো আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। কিন্তু বর্তমানে এই প্যান্ডেমিক এর ক্ষেত্রে আমরা মেসেজ দিতে পারি, পজিটিভ মেসেজ, সামথিং দ্য পজিটিভ মেসেজ। আমাদের অনেক বাচ্চারাই কিন্তু এখন আইটিতে অ্যাক্সেস করে ফেলেছে, কিভাবে ইউজ করতে হয় ডিভাইস, এবং ইন্টারনেট অনেকের কানেকশন হয়ে যাচ্ছে এই ডিভাইসের কারণে। সো উই শুড বি মোটিভেটিং পজিটিভলি অ্যাবাউট দিস, এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা এই পরিস্থিতিকে ওভারকাম করতে পারবো, ব্যাক টু নরমাল ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এই পর্যায়ে চলে যেতে ডক্টর আবু ইউসুফ স্যারের কাছে। আজকে প্রোগ্রামের অ্যাজ এ এন্ড নোট টু দিস প্রোগ্রাম স্যারকে বলার অনুরোধ করব আমাদের শিক্ষার্থীদের প্রতি, শিক্ষকদের প্রতি, অভিভাবকদের প্রতি, সর্বোপরি পুরো সমাজের প্রতি আমাদের আজকের সাবজেক্ট রিলেটেড কি কি মেসেজ আপনি দিতে চান। জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আমার লাস্ট ওয়ার্ড হবে যে আপনার আমাদের হয়তো এই প্যান্ডেমিক চলে যাবে হয়তো কোনো এক সময়, হোপফুলি, এবং উই বিলিভ ইট, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা থেকে রিলিফ দিবেন। তো আমাদের এই যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে যে বানিয়ে নেওয়ার যে একটা টেন্ডেন্সি, আপনি দেখুন যখন করোনাকালীন সময় আমরা অনেককেই বলতে শুনেছি, হ্যাঁ এক্সকিউজ মি, আমাকে জাস্ট মিনিট, একটু আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গিয়েছে, জাস্ট ফিউ সেকেন্ড, আই ওয়ান্ট টু কানেক্ট মাই ল্যাপটপ, হ্যাঁ জাস্ট ফিউ সেকেন্ডস। ওকে, শিওর স্যার। জি, এর মাঝে নাবিল রহমান সিয়ামের কাছে শুনতে চাই, আজকে যে প্রোগ্রামটা আমরা করলাম আপনাদের মতো স্টুডেন্টদের প্রতি, শিক্ষকদের প্রতি, বাবা মায়েদের প্রতি, সমাজের সবার প্রতি আপনার মেসেজ আছে কি সেটা, এবং পাশাপাশি আজকের প্রোগ্রাম থেকে আপনার রিয়েলাইজেশনটা কিরকম। জি জি, প্রথমে আমি ধন্যবাদ জানাই একাডেমি 21 কে এত সুন্দর একটি লাইভ করার জন্য, কারণ এখানে আমাদের যত টপিক, যে টপিকসটা নিয়ে কথা হয়েছে সেই টপিকসটা অনেক সুন্দর একটা টপিকস। এই টপিকসটা আশা করি যে যারা দেখেছে এবং যারা দেখবে তারা অনেক উপকৃত হবে। আর আজকের এই আলোচনার মাধ্যমে আমরা অনেকেই যারা অনেক ডিপ্রেশনে ছিলাম তারা বুঝতে জানলাম যে কিভাবে আমরা এই পরিস্থিতি থেকে একটু হলেও নিজেকে সামলে নিতে পারি। যেমন আমরা নিজেদেরকে কিভাবে
আরো নিজেকে গুছাই নিতে পারি। যেমন আমরা এই যে বর্তমানে যে সিচুয়েশন, সামাজিক যে সমস্যাগুলো, এইগুলোকে আমরা কিভাবে বাদ রেখে মানে আমরা নিজেরাই কিভাবে এগুলো শেয়ার করে নিজেকে চলতে পারি, সেই জিনিসগুলো সম্পর্কে বুঝতে পারলাম স্যারদের কথাবার্তা থেকে। তো ধন্যবাদ সবাইকে, এবং স্যারদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই কথাগুলো বলার জন্য। জি, নাবিল রহমান সিয়ামকে অত্যন্ত ধন্যবাদ। স্টুডেন্টদের একজন প্রতিনিধি হিসেবে আমাদের কাছে পুরো সিচুয়েশনটাকে অনেক ক্লিয়ার ভাবে তুলে ধরেছেন। ডক্টর আবু ইউসুফ স্যার আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন, স্যারকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখুন, আমরা যখন প্যান্ডেমিক সিচুয়েশনে প্রায় লকডাউনে ছিলাম, ধরেন প্রায় অলমোস্ট 3 মান্থ, রাইট, অলমোস্ট 3 মান্থ অল ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট। তো তখনও কিন্তু ওয়ার্ল্ড চলেছে, আমাদের লাইফ চলেছে, এবং আমাদের ইন্ডাস্ট্রি চাকা ঘুরেনি, তখনও কিন্তু আসলে মানুষের খাবার জুটেছে, হ্যাঁ, হয়তো ফর দ্য টাইম বিং। তো এবং অনেক কিছুই আমাদের লাইফে চেঞ্জ এসেছে, ঠিক আছে। তো এই যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে এই যে মানিয়ে নেওয়াটা, হ্যাঁ, হয়তো আমরা অল্প খেয়েছি কিংবা অল্প পড়েছি, আমরা মার্কেটে যাইনি, আমরা গাড়িতে চড়িনি, তাই না, যে এরকম একটা লাইফ কিন্তু আমরা কাটিয়েছি এবং বিশ্ববাসী কাটিয়েছে। আমি বলবো যে আসলে এই যে একটা চেঞ্জ সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেওয়া, নিজেকে অ্যাডাপ্ট করা, হ্যাঁ, তো এই মেন্টালিটিটা শুধু আমি রাখতে বলবো স্টুডেন্টদেরকে, যে হ্যাঁ, এই যে সিচুয়েশনগুলো, এই হার্ড টাইমগুলোতে একটা হলো যে পেশেন্স, আর একটা হলো যে এই যে মানিয়ে নেওয়ার এই ইচ্ছাটা, মানিয়ে নেওয়া যাওয়ার এই যে ডিজায়ারটা, এইটা যেন আমাদের মধ্যে, বা মানসিক একটা প্রিপারেশন যেন আমাদের থাকে আর কি। হ্যাঁ, এটা শুধুমাত্র প্যান্ডেমিকের জন্য না, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের লাইফে আপস এন্ড ডাউনস, ইটস দ্য আই থিঙ্ক ইটস দ্য কালার অফ দ্য হিউম্যান লাইফ অ্যাকচুয়ালি, হ্যাঁ, যে লাইফে আপস এন্ড ডাউনস থাকবে। তো এইটাই আমার লাস্ট ওয়ার্ড, যে এই সিচুয়েশন গুলা মানে মানিয়ে নেওয়ার একটা মানসিক প্রস্তুতি, হ্যাঁ, তাহলেই আমার কাছে মনে হয় যে আসলে খুব কঠিন মনে হবে না, হ্যাঁ, মানে কোনো কঠিন পরিস্থিতি খুব একটা কঠিন মনে হবে না। তো আমি এই বলেই আমার কথা শেষ করছি। তো আমি আজকের প্যানেলে যারা ছিলেন, প্রফেসর খন্দকার কবির উদ্দিন এবং জিয়াউল হক, ওনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সাথে স্টুডেন্ট ছিলেন নাবিল রহমান, ওকেও ধন্যবাদ যে চমৎকার মতামত দিয়েছে, হ্যাঁ, এবং রিয়েলি আই লার্ন সামথিং ফ্রম টুডেজ ডিসকাশন, and after all thanks Nasiba for inviting me. Assalamu alaikum warahmatullah. Thanks a lot sir, অনেক ধন্যবাদ, আপনি অনেক জ্ঞানগর্ভ আলোচনা রেখেছেন। স্যারের কথার প্রেক্ষিতে একটা কথা আমি বলতে চাই যে যখন আমাদের বাসায় ইলেকট্রিসিটি চলে যায়, ফর অ্যান ইনস্ট্যান্ট কিন্তু মনে হয় যে আচ্ছা সবকিছু অন্ধকার, কিছু জানি না, কিছু চিনি না, কোন দিকে যাব, কি করব। কিন্তু যখনই 2-4 মিনিট পার হয়ে যায়, তখনই কিন্তু বোঝা যায় যে না, ঠিক আছে, এটা আমার ঘরের গেট, এখানে ওয়ার্ড্রপ আছে, এখানে খাট আছে, এখানে টেবিল আছে। তখন অন্ততপক্ষে মোমবাতিটা জ্বালানো পর্যন্ত আমরা কিন্তু একটা ঠাওর করে নেই যে এখানে এটা আছে, আমাদেরকে এভাবে চলাফেরা করতে হবে। তো প্যান্ডেমিক সিচুয়েশন যেটা ছিল, তখনও আমাদের অবস্থাটা এরকমই ছিল, আমরা জানি না কিভাবে কি করব, সবকিছু থমকে যাচ্ছে, সবকিছু লকডাউন হয়ে গেছে, কিন্তু পুরো বিশ্বটা কিন্তু এক ধরনের খাপ খেয়ে নিয়েছে। সো স্টুডেন্টদের জন্য সিচুয়েশনটা সেম, আমাদের এডুকেশন সিস্টেম থমকে গিয়েছে, চেঞ্জ এসেছে এডুকেশন সিস্টেমে, যেটা আগে পুরোটাই অফলাইন ছিল। আমি বলবো যে বাংলাদেশে অনলাইন সিস্টেমটা একেবারেই অচেনা, বাইরের দেশে তাও কিছুটা চালু থাকতে পারে, আমাদের উন্নত কান্ট্রি গুলোতে এটার কিছু প্র্যাকটিস থাকতে পারে, কিন্তু ফর আ মিডল ইনকাম কান্ট্রি লাইক বাংলাদেশ, দ্য অনলাইন এডুকেশন সিস্টেম ইজ টোটালি নিউ। কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু এইটার সাথেও অ্যাডজাস্ট করে নিয়েছে, এবং গত 8-9 মাস ধরে আমি অ্যাকর্ডিং টু বাংলাদেশ অ্যারাউন্ড মে থেকে অনলাইন সিস্টেমটা চালু হয়েছে, এবং অনেক স্টুডেন্ট কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তাদের এক্সাম হচ্ছে, তাদের অ্যাসেসমেন্ট হচ্ছে, তাদের এভালুয়েশন হচ্ছে। সো এই সিচুয়েশনটা থাক, এই সিচুয়েশনের জায়গায় থাক, আর আমাদের গতিটা আমাদেরকে গতির জায়গায় রাখতে হবে, চেষ্টা করতে হবে টু অ্যাডজাস্ট উইথ দ্য সিচুয়েশন। জি, এইবার জিয়াউল হক স্যারের কাছে আমি যেতে চাই আজকের প্রোগ্রামের শেষ কথা রাখার জন্য, আমাদের দর্শকদের প্রতি মেসেজ দেওয়ার জন্য। জি স্যার। ধন্যবাদ নাসিবা, ধন্যবাদ নাবিল।
প্রফেসর কবির ভাই বার্মিংহাম থেকে জয়েন করেছেন, প্রফেসর ডক্টর আবু ইউসুফ জয়েন করেছেন বাংলাদেশের শাহজালাল ইউনিভার্সিটি থেকে। আপনাদের সকলকে একাডেমি 21 এর পক্ষ থেকে ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, বিশেষ করে নাবিল, যারা এই স্টুডেন্ট, যারা আমাদের বয়সে সন্তান সম বা এই ধরনের, তোমাদের একটা জেনারেশনকে আমি বলতে চাই, টাইম ইজ দ্য গ্র্যান্ড ইনস্ট্রাক্টর। সময় হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। মানুষের নেচার হচ্ছে, মানুষ যে কোনো সিচুয়েশনে পড়ুক, নেচারালি তার একটা অ্যাডাপ্টেবিলিটি থাকে, সে খাপ খাইয়ে নিতে পারে যত হার্শ সিচুয়েশন হোক। সো ডোন্ট বি afraid, don't be scared, don't be disappointed. হ্যাঁ, এটা হার্ড টাইম যাচ্ছে, বাট উই অল টুগেদার উইল ওভারকাম দিস। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এটাকে পার করে দুনিয়া এর পরে, যেমন যে ডক্টর আবু ইউসুফ সাহেব বললেন যে পৃথিবী টিকে থাকবে, এরপরে জীবনও টিকে থাকবে, ওই শাহজালাল ইউনিভার্সিটিও টিকে থাকবে। সেখানে ডক্টর আবু ইউসুফ সাহেব একদিন রিটায়ার করলে সেখানে আরেকজন আবু ইউসুফ সাহেবও বসবেন। তো গেট ইয়োরসেলফ রেডি, প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্যাট পোস্ট। So don't be afraid, focus ঠিক রাখো এবং be industrious, be patient। আর ডক্টর আবু ইউসুফ, বিনয়ের সঙ্গে আপনি এবং আপনার যারা আমাদের প্রফেসর খন্দকার কবির ভাই আছেন এবং যারা যে অভিভাবক যারা শুনছেন, মেন্টাল পয়েন্ট অফ ভিউ, সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমি একটা কথা বলতে চাই। এইরকম বা সিমিলার যে কোনো সিচুয়েশন, ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন যখন মানুষের সম্মুখে আসে, রিসার্চে দেখা গেছে মানুষ পিয়ার গ্রুপ, সমকক্ষ একটা গ্রুপ নিয়ে কয়েকজন মিলে যখন সেটাকে ফেস করে, তখন তারা খুব ইজিলি ওভারকাম করতে পারে, একে অপরকে সাপোর্ট দেয়। প্রত্যেক দুর্বল ব্যক্তি আরেকজন দুর্বল ব্যক্তিকে সাপোর্ট দেয়, দিয়ে তারা প্রত্যেকেই সবল হয়। এটা একটা হিউম্যান প্রসেস। তো আজকের ছেলেরা যারা অনলাইনে ক্লাস করছে বা যারা অনলাইনে বসে আছে বা যারা ডিটাচ হয়ে আছে, তাদের ভিতরে যদি এডুকেশন ইনস্টিটিউশন থেকে, অর্থাৎ ডিপার্টমেন্ট থেকে, যদি ডিপার্টমেন্ট ভালো জানে কোন ছেলেটার স্ট্রেংথ কোন জায়গায় বেশি বা কোন জায়গায় দুর্বল, কে কতটুকু দুর্বল, এইভাবে মিক্সড আপ করে, স্কিল মিক্সড আপ করে যদি তাদেরকে ইয়ে করে দেওয়া যেত, একটা গ্রুপ করে দেওয়া যেত, গ্রুপ স্টাডি, এবং সেটা ফলো আপ করা যায়, তাহলে একটা ভালো আউটকাম আসতে পারে। আমি এই বিষয়টা এডুকেশনালিস্ট যারা আছেন এবং যারা অভিভাবক আছেন তাদেরকে, এট দ্য সেম টাইম যারা ছাত্র আছে তাদের সবাইকে আমি মেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউটা মাথায় রেখে প্ল্যানিং এর জন্য আহ্বান জানাবো। আমি আশা করি যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু ছাত্র, কিছু অভিভাবক হলেও উপকার পাবেন ইনশাআল্লাহ। আর আমি আবারও কবির ভাই, আপনার সঙ্গে, আপনি তো বার্মিংহামে আছেন, আমি আপনার থেকে দূরে আরেক শহরে নিউক্যাসলে, তো আপনাকে এই ওপেন প্ল্যাটফর্মে আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার সময় দিয়েছেন বলে। নাবিল, তোমাকেও ধন্যবাদ। ডক্টর আবু ইউসুফ সাহেব লিভ করেছেন, তাকেও অনেক ধন্যবাদ, এবং পেছনে নাসিবা আমিন মামুনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারকে অনেক ধন্যবাদ। আসলে পুরো বিষয়টাকে একটা র্যাপ আপ করলেন। এই পর্যায়ে প্রফেসর খন্দকার কবির উদ্দিন স্যারের কাছে যাব আজকের প্রোগ্রামের শেষ কথা রাখার জন্য আমাদের দর্শকদের প্রতি। জি স্যার। First of all, this is a pleasure to be here in this beautiful discussion. I was flashing and rewinding my memories of student lives and visualizing about my friend and আমাদের আলোচনায় কিছু বিষয় ফুটে এসে অনেক সময় আমরা ভুলে যাই, বিশেষ করে এই যে ছাত্র জীবনে ফ্যামিলিকে সাপোর্ট দেয়া, অনেক স্টুডেন্টরা ফ্যামিলি এই ধরনের what I've seen in my student life, বাংলাদেশের জন্য এটা রিয়েলিটি, এবং সেটা কিন্তু এখনো আছে অনেক ফ্যামিলিতে, সেটা আছে আর কি। তবে একটা কথা আমি শেয়ার করব, I believe in hope, I believe in positive. I share the message of hope and positivity and positivities and aspirations. সেটা হচ্ছে, আজকে দেখুন বাংলাদেশে করোনা ভাইরাসে ইসলাম বা এরিয়াতে কিন্তু বা অভাবী গরিব লোক যারা আছে ওরা কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, because the immune system is very strong, because they are fighting with the nature
difficulties. Always they fight with the difficulties. So they're very, very. এই ধরনের ভাষাকে খুব একটা বেশি খুলতে পারছে না, ভাইয়ের মতো আর কি অসুখ, মতো বড় লোকের অসুখ। এবং আপনি দেখেন উন্নত বিশ্বে, বিশেষ করে ইউরোপে এবং আমেরিকায় এই কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে অনেককেই। তা আমি এই মেসেজ এখান থেকে নেব, আজকে যারা বাংলাদেশে স্ট্রাগল করে পড়াশোনা করছে, আই থিঙ্ক দে আর ডেভেলপিং দেয়ার ইমিউন ইন দিস নেগেটিভ অ্যাটমসফিয়ার অফ সিচুয়েশন। করোনা ভাইরাসের মতো চ্যালেঞ্জ বাংলাদেশের গরিব মানুষ ওরা মোকাবেলা বলবো না, অর্থাৎ তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্ট্রেংথ দিয়েছেন, যে কারণে এটা খুব একটা কিছু করতে পারছে না। অথচ এই ধরনের অবস্থা। আজকে যারা বাংলা করে বড় হচ্ছে, আমরা নিজেরও গ্রাম থেকে মুখে দিয়ে বড় হই নাই, অট্টালিকায় বড় হই নাই, বাবার গাড়িতে, দামি গাড়িতে স্কুলে যাই নাই, আসি নাই, আমরা পায়ে হেঁটে। সো আই এম শেয়ারিং মাই ওন এক্সপেরিয়েন্স। এবং আমার ভাই থেকে শুরু করে অনেকে, আমি জানি না ব্যাকগ্রাউন্ড, কে এই ধরনের গ্রাম থেকে বড় হয়ে আসছেন, অথবা শ্রোতাদের মধ্যে অনেকে গ্রাম থেকে বড় হয়ে আসছেন। সুতরাং আমরা দেখি যে যারা পজিটিভ চিন্তা করে, যাদের বড় ডিফিকাল্টিস মনে করে না, দে অলওয়েজ লুক ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড। এই আমার মেসেজ। ইনশাআল্লাহ সবাই কাজ করি। প্যারেন্টস যারা হতে, যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, একটা খেলোয়াড়কে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে কিন্তু দৌড়ায়, আবার উঠে আরো বেশি জোরে দৌড়ায়, কারণ তাকে সে বুঝতে পেরেছে যে আমি একটু স্লো হয়ে গেছে, আমাকে ট্যাকল করা হয়েছিল বা আমাকে ফেলে দেওয়া হয়েছিল, তখন হি ডাবল হিজ স্পিড, তখন তার স্পিডকে ডাবল ফেলে। আমাদেরকেও কিন্তু সেভাবে এফোর্ট এন্ড ইনশাআল্লাহ ওভারকাম দিস সিচুয়েশন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আই ওয়াজ রিয়েলি এনজয়িং দ্য টাইম। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আমাদের সাথে যারা অতিথি ছিলেন, প্রফেসর খন্দকার কবির উদ্দিন স্যার, ফাউন্ডার এন্ড ডাইরেক্টর লন্ডন ইসলামিক রিসার্চ একাডেমি লিরা, প্রফেসর ডক্টর আবু ইউসুফ স্যার, সভাপতি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জিয়াউল হক স্যার, রিসার্চ ডাইরেক্টর একাডেমি 21, এবং শিবলি সাদিক স্যার, প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ, বোতসোয়ানা। শিবলি সাদিক স্যারকে আজকে আমরা প্রোগ্রামে যদি পেতাম অনেক খুশি হতাম। এবং স্টুডেন্টদের প্রতিনিধি হিসেবে ছিলেন নাবিল রহমান সিয়াম, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে একাডেমি 21 এর জন্য আপনারা সময় দিয়েছেন। এবং আজকে আমরা দাবি করতে পারি, কিছুটা বিলম্বে শুরু করেছি আমরা, যে আমাদের ইন্টারনেট প্রবলেমের কারণে, টেকনিক্যাল কিছু ডিফিকাল্টির কারণে শুরু করতে দেরি হয়েছে, কিন্তু আজকে আমরা বেশ সফল এবং ইফেক্টিভ একটা প্রোগ্রাম করেছি। আজকের প্রোগ্রামটা আমাদের দর্শকদেরকে উপকৃত করবে, আমাদের শিক্ষার্থীদের জন্য কনফিডেন্স যোগাবে, এবং শিক্ষার্থীদের আশেপাশে যারা আছেন তাদের যে ছোট হয়তো মেন্টাল প্রবলেম, ছোটখাটো কিছু চিন্তা ভাবনাগত যে রিফরমেশনটা দরকার, সেটা এই প্রোগ্রামের মাধ্যমে হয়ে যাবে। সর্বোপরি আমাদের দর্শকদের জন্য বলতে চাই, একাডেমি 21 প্রতিবারই চেষ্টা করে ভিন্ন ধরনের চিন্তা থেকে আমাদের সমাজের সমস্যাগুলোকে তুলে আনার জন্য, এবং সেটার সলিউশনের দিকে আমাদের দর্শকদেরকে ইন্সপায়ার করার জন্য। আপনাদের অংশগ্রহণ আমাদেরকে প্রতিবারই ইন্সপায়ার করে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। একাডেমি 21 এর সাপ্তাহিক আয়োজন মনোসংলাপের 41তম পর্ব। আজকে আমাদের মনোসংলাপের বিষয় ছিল শিক্ষা ব্যবস্থায় চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক চাপ ও করণীয়। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বোপরি সমাজকে সুন্দর রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।